সো আমাদের মোট কোশ্চেন হবে কয়টা? আমাদের মোট এইখানে আইসিটিতে মোট মার্ক হচ্ছে 75। মোট মার্ক হচ্ছে 75। আর সিকিউ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল কোশ্চেন আসবে আমাদের মোট 8টা। এর মধ্যে অ্যান্সার করতে হবে 5টার, অর্থাৎ 3টা বাদ দেওয়া যাবে, 3টা বাদ দেওয়া যাবে। আর আমাদের অধ্যায় আছে শর্ট সিলেবাস অনুযায়ী 1 থেকে 5 পর্যন্ত, 6 নাই। আর বাকি যে 25 মার্ক সেটা তো প্র্যাকটিক্যালে আসবে। তো যাই হোক, আমরা তাইলে শুরু করি আজকের ক্লাসটা। শর্ট সময়ে আমরা চেষ্টা করব মূলত এমনভাবে পড়ার চেষ্টা করব যার ফলে এমসিকিউ প্লাস ক, খ, গ, ঘও কমপ্লিট হয়। সো সেটা আবার কিভাবে? তো আমরা প্রতিটা কোশ্চেন মোটামুটি 4-5 লাইন করে পড়ার চেষ্টা করব। তাইলে হবে কি, এই যে আইসিটি আমাদের যে সাবজেক্টটা আছে, এইটা তো জটিল কোনো সাবজেক্ট নাই। এটার সাথে অনেকের দেখবেন এটা পড়াই লাগে না, অনেকে এমনিতেই জানে। তো এইটা পারার কেন কারণ কি, আমরা তথ্য প্রযুক্তির সাথে কিন্তু এমনি সম্পর্কিত। আমরা যদি আমাদের ইমেইলের কথা বলি বা আমাদের কম্পিউটারের অংশের কথা বলি, আবার আমাদের যদি গ্লোবাল ভিলেজের কথা বলি, ই কমার্সের কথা বলি, ফ্রিল্যান্সিং এর কথা বলি, সো এই যে মেটারগুলো, এগুলো তো নিউ কোনো মেটার না। আবার যদি আমরা 4 অধ্যায়ের ওয়েবসাইটের কথা বলি, আবার 2 অধ্যায়ের যদি কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার কেবলের কথা বলি বা তো এইভাবে আবার কি, যে নেটওয়ার্কিং ডিভাইস আছে, রাউটার, হাব, এইগুলা আছে, টপোলজি আছে, তো এইগুলার কথা বলি। এইগুলা কিন্তু বাস্তব জীবনে যথেষ্ট প্রয়োগ আছে। সো এইগুলা নিয়ে টেনশনের কিছু নাই। আর আমি মানে শুরুতে বিষয়টা এক্সপ্লেন করে নিলাম এর জন্য, যাতে যারা মেইনলি আমার ভিডিওটা মানে যারা কম সময়ে রিভিশন দিতে চাচ্ছে আর যারা উইক স্টুডেন্ট আছে তাদের আশা করি বেশি লাভ হবে। তো ক্লাসটা শুরু করি। তো আমরা কিন্তু পড়ার মানসিকতা নিয়ে দেখবো ভিডিওটা, নাই তো আমরা কিন্তু মনোযোগ হারিয়ে ফেলবো যদি একেবারে সাজেশনের আশা করি। আর এই যে কোশ্চেনগুলো আমি এখানে রাখছি সবগুলো কিন্তু বোর্ডে আসছে, বোর্ডে হয়তো অনুধাবন হিসাবে আসছে বা জ্ঞানমূলক হিসাবে আসছে। তা আমি কিন্তু প্রতিটা কোশ্চেনই মানে বেশ বিস্তারিত করে দিয়ে দিয়েছি, কারণ আমি জানি যে এই কোশ্চেনগুলো এইগুলা থেকেই বারে বার আসে। কখনো অনুধাবনে দিয়ে দেয় সেইটাই, কখনো আবার জ্ঞানমূলকে দেয়, কখনো আবার প্রয়োগে দেয়, কখনো আবার উচ্চতর দক্ষতা দেয়। সো আমি এমনভাবে কম্বাইন করছি যাতে আপনারা সবগুলোই পারেন। তো শুরু করলাম ভিডিওটা। বিশ্বগ্রাম কি? গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলতে এমন একটি সামাজিক বা সাংস্কৃতিক ব্যবস্থাকে বোঝানো হয় যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে। অর্থাৎ এটা কেমন? এটা হচ্ছে যে পুরোটা বিশ্বই কি আমাদের মানে নতুন নতুন ইন্টারনেট, মোবাইল, এর ফলে কি দূরের ব্যক্তির সাথে আমরা এমন ভাবে যোগাযোগ করতে পারি মনে হয় যে আমরা একটা গ্রামেই আছি। সো এই ধারণাটাই হচ্ছে বিশ্বগ্রাম। বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের উদ্ভাবক হিসেবে পরিচিত। সো এই নামটা আমার মনে রাখলে কিন্তু হবে। এইখানে দেখেন 1962 আর শেষ 1964 সালের কথা যে বলা আছে, তো এইটা কিন্তু মনে রাখার কোনো দরকার নেই। জাস্ট একটু মনে রাখতে হবে এইটা, এমসিকিউ হিসেবে অনেক আসে। দ্য গুটেনবার্গ আর গ্যালাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান, এটা হচ্ছে কি দ্য গুটেনবার্গ গ্যালাক্সি দ্য মেকিং অফ টাইপোগ্রাফিক ম্যান আর আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই দুটি গ্রন্থে সর্বপ্রথম বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ নামে যে শব্দটা আছে এটার প্রয়োগ করেন। সো আশা করি এটা নিয়ে আমাদের আর প্রবলেম নাই। তথ্য প্রযুক্তি কাকে বলে? সো এই সাবজেক্টটাই তো আমাদের তথ্য প্রযুক্তি আর তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমাদের টোটাল সাবজেক্টটার নাম। সো আমরা একটু জাস্ট একবার দেখে নিব, মুখস্থের কোনো বিষয় না। তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ। সো তথ্য কি গেদার করা বা কালেক্ট করা, সেভ করা, আবার কি প্রসেসিং করা, ডিস্ট্রিবিউশন করা, সকল যে বিষয় সেইটাই হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো আমরা 1 থেকে 5 অধ্যায় পর্যন্ত কি পড়তেছি? কিভাবে তথ্য আহরণ করা যায়, কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে প্রক্রিয়াকরণ করা যায়। আচ্ছা, প্রক্রিয়াকরণ নিয়ে আমাদের কোথায় বলা আছে? প্রক্রিয়াকরণ নিয়ে আমাদের কিন্তু এই কথাগুলো ভালোভাবেই বলা আছে। কিভাবে ডেটা প্রসেস করবে এটা কিন্তু 2 অধ্যায়তেও দেখবেন বলা আছে, 3 অধ্যায়তেও বলা আছে। আবার যে বিতরণের যে বিষয়গুলো, একেও বলা আছে, সাইডেও বলা আছে। আর প্রক্রিয়াকরণ কিন্তু পাশেও বলা আছে, যে সি প্রোগ্রামিং। তো যাই হোক, তো এই বিষয়গুলো কিন্তু ইনফরমেশন টেকনোলজি। সো তথ্য প্রযুক্তির জনক কে? ক্লাউড শ্যানন। তথ্য প্রযুক্তির জনক হচ্ছে ক্লাউড শ্যানন। সো
তিনি মার্কিন গণিতবিদ, তড়িৎ প্রকৌশলী ও বিজ্ঞানী। সো যারা এই যে এই বিভাগে কাজ করে তারা মোটামুটি এইগুলাই হয়ে থাকে। সো এটা আমার মনে রাখার দরকার নাই, জাস্ট আমি এটা মনে রাখবো, তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়া ও ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয়। আর এটা পড়বো না আমরা, ব্যাস আমাদের এখানে শেষ। তথ্য প্রযুক্তি বা আইসিটি সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসাবে ব্যবহার হয়। তো তথ্য প্রযুক্তি কিন্তু এইটা, তথ্য আহরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বিতরণ, সেইটাই কিন্তু মানে সংক্ষেপে আমরা তথ্য প্রযুক্তি বলি। আর যদি সম্পূর্ণ পূর্ণরূপ বলি তো তখন বলবো তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। হ্যাকিং কি? সো হ্যাকিং রিলেটেড যত কিছু আছে সেগুলো আমরা লাস্টে কিন্তু পড়ে নিব। এখানে দেখি হ্যাকিং কি। অনুমতি ব্যতীত কারো কম্পিউটার বা সাইটে প্রবেশ করে তার তথ্য বিকৃতি বা চুরি করাকে হ্যাকিং বলে। অনুমতি ব্যতীত কারো কম্পিউটার বা সাইটে প্রবেশ করে তার তথ্য বিকৃতি বা চুরি করাকে বলা হয় হ্যাকিং। সো এটার সাথে আমরা কিন্তু যথেষ্ট ফেমিলার, আমাদের ফেসবুক আইডি কিন্তু নিয়মিত হ্যাক হয়ে থাকে। তো হ্যাকিং বলতে বোঝায় তথ্য বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য, তথ্য বা ফাইল চুরি বা পরিবর্তন করার জন্য একটি নেটওয়ার্কে প্রবেশ করা বা কম্পিউটারে অনুমোদিত প্রবেশাধিকার, অননুমোদিত প্রবেশাধিকার, এই প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিকে বলা হয় হ্যাকার। সো দেখেন, আপনার যদি একটু কমন সেন্স থাকে তাইলে কিন্তু আপনি হ্যাকার কাকে বলে এগুলো কিন্তু বানায় লিখতে পারবেন। সো মুখস্থ কিন্তু এটা লাগে না। আর হ্যাকিং বলতে কি, অ্যাকচুয়ালি সহজ ভাষায় যদি আমরা বলি, অনলাইনে চুরিটাই হচ্ছে হ্যাকিং। তো এখন দেখা যাক কম্পিউটার হ্যাকিং। হ্যাকিং এ ব্যবহৃত হচ্ছে কি, রুটকিট, ট্রোজান, কিলগার। জাস্ট একবার দেখে রাখলেই হবে, খুব ওইভাবে মনে রাখার দরকার নেই, এটা আসবে না। তো এইখানে দেখি ব্রাউজার হাইজ্যাক, স্পুপিং, ফিশিং ইত্যাদি কৌশলগুলো ব্যবহার করা হয়। তো একটা সহজ কথাটা এখানে বলে রাখি, ফিশিংটা কি। আমরা যখন মাছ ধরি তখন কি আমরা মাছের খাবার দিয়ে ধরি না, মানে একটা লোভ দিয়ে খাবারের ফলে মাছ আমাদের বড়শিতে বেঁধে যায়। তো এইটাই হচ্ছে অনেকটা ফিশিং। আপনার হয়তো একটা লোভ দেওয়া হবে যে আপনি এই কাজটা করলে আপনি এত টাকা পাবেন। সো যদি কেউ বোকা হয়ে থাকে তাহলে সেই টোপে খাবারটা গিলে নেবে, তো ফাঁদে পা দিয়ে দেবে, তখনই সে হ্যাকিং হয়ে যাবে। টেলিমেডিসিন কি? টেলিমেডিসিন হচ্ছে কি, অনলাইনে যে চিকিৎসা সেবা, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসক যখন দূরবর্তী কোনো স্থানে স্বাস্থ্য সম্পর্কিত সেবা প্রদান করে তাই হচ্ছে টেলিমেডিসিন। অর্থাৎ চিকিৎসক যখন দূরবর্তী কোনো স্থান থেকে স্বাস্থ্য সম্পর্কিত সেবা প্রদান করে থাকে তাই টেলিমেডিসিন। এটা কেমন হতে পারে? দেখা গেল আমি আমার সমস্যাগুলো আমি মেনশন করলাম অনলাইনে, বা ভিডিও কলের মাধ্যমে আসলাম, বা এর মাধ্যমে আমি কি অনলাইনে দূর থেকে সেবা নিলাম, সেটাই হবে আমার টেলিমেডিসিন। পেলেজিয়ারিজম কি? সো এই বানানটা কিন্তু ভালো করে মনে রাখবেন, পেলেজিয়ারিজম। এই বানানটা কিন্তু অনেকে ভুল করে। সো পেলেজিয়া, পেলেজি, প্রথমে মনে রাখবেন পেলেজি, তারপর আরিজম। পেলেজি আরিজম কি? অন্যের লেখা বা টেক্সট কপি করে নিজের নামে বা নিজের সাইটে প্রকাশ করাকে বলা হয় পেলে আর পেলেজিয়ারিজম। তো অন্য লেখা, গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় পেলেজিয়ারিজম। সো আমার যে পিডিএফটা আমি অনেক সময় শেয়ার করে থাকি, সো এইটা যদি অনেকে বলে যে আমি লিখছি, তো তখন হয়ে যাবে এটা কি, প্লেজিয়ারিজম। তো অন্য লেখা বা টেক্সট কপি বা চুরি করে নিজের নামে প্রবেশ চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম। আর কপিরাইটটা কি? এটার সাথে দেখেন কপিরাইট অনেকে গুলাই ফেলে, তো কপিরাইটটা কি? সো কপিরাইটটা মোটামুটি এরকম যে অন্যের অনুমতি ব্যতি রেখে, দেখেন কপি করা তো আমরা বুঝি, একটা জিনিস সেম নেওয়া, সেটা কিন্তু কপি করা। তাহলে আপনার সৃজনশীলতা সেইখানে নেই, সেটা আপনি নিজের বিনা অনুমতিতে তার কাছ থেকে নিলেন, নিয়ে সেটা ব্যবহার করলেন, সেটারে বলা হয় কপিরাইট, কপি। আর কপিরাইট কি মানে কি, এইটা থেকে যে বাঁচার অধিকার সেটা হচ্ছে কপিরাইট। সহজ ভাষায় বলতে গেলে প্লেয়ারিজম বলতে যদি আমরা কোনো ব্যক্তির গবেষণা, সাহিত্য বা আইডিয়া হুবহু নকল বা সামান্য পরিবর্তন করে নিজের সৃষ্টিকর্ম বলে চালিয়ে দিই, সেটাই হচ্ছে প্লেয়ারিজম। তো এখান থেকে একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। সো আমরা এখন থেকে মানে প্রচুর স্পিডে আগাবো, নাই তো আমাদের এটা শেষ হবে না। তো শুরু করি। ক্রায়ো সার্জারি কি? একবার করে আমি বলবো জাস্ট। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অতি নিম্ন তাপমাত্রায় বা শীতলীকরণের মাধ্যমে শরীরে অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করা হয়। ক্রায়ো সার্জারি নামক চিকিৎসা প্রযুক্তির সাহায্যে নিম্ন তাপমাত্রায় ক্যান্সার সেল, আসিল, নানাবিত্তিল সমস্যা, হেমারয়েড প্রভৃতি অপসারণ করা হয়। তো দেখেন, এই যে একটা কঠিন শব্দ, কি মনে রাখার দরকার আছে? কোনোই দরকার নাই, জাস্ট এইটুকানি মনে রাখেন। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অতি নিম্ন তাপমাত্রায় বা শীতলীকরণের মাধ্যমে শরীরের অস্বাভাবিক অসুস্থ টিস্যুকে ধ্বংস করা হয়।
ক্রায়োসার্জারি নামক চিকিৎসা প্রযুক্তির সাহায্যে নিম্ন তাপমাত্রায় ক্যান্সার সেল, আসিল, নানাবিধ তিল সমস্যা, হেমারয়েড প্রভৃতি অপসারণ করা হয়। অর্থাৎ কি করা হয়, মানে অতি ঠান্ডা প্রবেশ করানো হয়। দেখেন, ঠান্ডা বা তাপ অতিরিক্ত হইলে কিন্তু আমরা সেটা নিতে পারি না, সো তাতে কিন্তু জীবাণু ধ্বংস হয়ে যায়। তো এইখানে কি করা হয়, অতিরিক্ত ঠান্ডা করা হয়, শরীরে প্রবেশ করানো হয় ক্রায়োপ্রোব নামক একটা সিরিঞ্জের মাধ্যমে। এখন এইটা তো জানলাম ক্রায়োসার্জারি কি, তো সাথে সাথে কিন্তু আমার জানা দরকার কি ক্রায়োপ্রোবটা কি। তো ক্রায়োসার্জারি যে যন্ত্রের সাহায্যে করা হয় সেটাই কিন্তু, মানে প্রবেশ করানো হয় যে ঠান্ডাটা যে যন্ত্রের সাহায্যে, সেটাই ক্রায়োপ্রোব। তো ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে যে নল ব্যবহার করে তরল নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, ডাইমিথাইল, লিথার, প্রোপেন ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্রায়োপ্রোব। সো তাকে বলা হয় কি ক্রায়োপ্রোব। ক্রায়োপ্রোব হলো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের মেডিকেল ডিভাইস যা মানুষের ত্বকে তিল, আসিলের চিকিৎসায় ব্যবহৃত হয়। আর ক্রায়োজেনিক এজেন্ট কি, দেখেন ক্রায়োসার্জারি কি পড়লাম প্রথমে। সো ক্রায়োসার্জারিতে কি কি ব্যবহার করা হয় তাও পড়েছি, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ডাইমিথাইল, ইথার, প্রোপেন, এখানে পড়লাম না। সো ক্রায়োজেনিক এজেন্টটা কি, এইগুলাই হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট। অর্থাৎ ক্রায়োসার্জারিতে ব্যবহৃত নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এইগুলাই হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট, অর্থাৎ যেগুলো ব্যবহার করে চিকিৎসা করা হয়, যে রাসায়নিকগুলা। বায়োমেট্রিক্স কি, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন বা আচরণগত বৈশিষ্ট্য, অর্থাৎ দুইটা জিনিসের উপর বেস করে বায়োমেট্রিক্স করা হয়। ওই যে আমরা কি স্কুল কলেজে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে থাকি, সেই ধরনের। তো মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নির্দিষ্ট ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ পদ্ধতি হচ্ছে কি বায়োমেট্রিক্স। সো মানুষের শারীরিক বৈশিষ্ট্য পরিগণনার মাধ্যমে হাতের ছাপ, আঙ্গুলের ছাপ, কণ্ঠধ্বনি এইসব ব্যবহার করে যা করা হয়, তো সেইগুলো হচ্ছে কি শারীরিক বৈশিষ্ট্য। আর যেগুলো যদি আমরা বলি আচরণগত বৈশিষ্ট্য, অর্থাৎ তার লেখা, দেখবেন লেখার কিন্তু একটা প্রত্যেকের বৈশিষ্ট্য আছে যে একভাবে লেখে, তো সেটা কিন্তু একটা বৈশিষ্ট্য তার, তো এর বলে আচরণগত বৈশিষ্ট্য। সো বায়ো ইনফরমেট্রিক্স কি, বায়োমেট্রিক্স এর সাথে অনেকে মিলাই ফেলে, এই জন্য আমি বায়োমেট্রিক্স এর নিচে বায়ো ইনফরমেট্রিক্স রাখছি। বায়ো ইনফরমেট্রিক্স হইল একটা আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল জৈবিক ডেটা সমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি, সফটওয়্যার বা টুলস তৈরি করে। বায়ো ইনফরমেট্রিক্সের হলো বিজ্ঞানের একটি আন্তঃশাস্ত্রীয় শাখা যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত আর ইঞ্জিনিয়ারিং এর জ্ঞানকে ব্যবহার করে যে কোনো জীববিজ্ঞানের সমস্যার সমাধান করা হয়। তো এখানে কি করা হয়, মেইনলি বায়ো ইনফরমেট্রিক্সে এই লাইনটাই মনে রাখতে হবে, বায়োলজিক্যাল বা জৈবিক ডেটা সমূহ বিশ্লেষণ করে ব্যাখ্যা করা হয়। সো আপনারা কিন্তু মনোযোগ ধরে রাখবেন, না হলে কিন্তু এগুলা কোনো কাজে আসবে না। খুব দ্রুত কিন্তু রিভিশন পসিবল আমার এই ভিডিওর মাধ্যমে। সো সফটওয়্যার পাইরেসি কি, অনুমতি ব্যতীত প্রস্তুতকারকের সফটওয়্যার কপি করা, নিজের নামে চালিয়ে দেওয়া, এইগুলাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি। তো সফটওয়্যার পাইরেসির ভিতরে আমরা কি কি পাচ্ছি, সফটওয়্যার পাইরেসির ভিতরে আমরা পাচ্ছি দুইটা জিনিস। সফটওয়্যার পাইরেসিটা তাহলে কি মিলে যাচ্ছে না, প্লেজিয়ারিজম আর কপিরাইট, এই দুইটার সাথে মিলে যাচ্ছে না। তো এই দুইটার যে সংমিশ্রণ সেটাই হচ্ছে প্লেজিয়ারিজম আর কপিরাইট, এই দুইটারই বলা হয়। তাহলে কিভাবে সংজ্ঞা দিতে হবে, ওইভাবে কিন্তু সংজ্ঞা দিলে হবে না যে কপিরাইট আর প্লেজিয়ারিজমের সমষ্টি, এইভাবে বলতে হবে না, বলতে হবে অনুমতি ব্যতীত প্রস্তুতকারকের সফটওয়্যার কপি করা, নিজের নামে চালিয়ে দেওয়া বা বিতরণ করা, সেইগুলাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি। তো এই সফটওয়্যার পাইরেসি কিন্তু অনেক পুরাতন ধারণা। তো এই পাইরেসি বলতে বলা হয় না, দেখবেন অনেক সময় একটা সিনেমা মুক্তি পাওয়ার পূর্বে সেটারে ছেড়ে দিচ্ছে, তো সেটারও কিন্তু পাইরেসি বলা হয়। এখন আসি, আর এখানে কিন্তু বলেছে সফটওয়্যার পাইরেসি। তো উন্নয়নকৃত বিভিন্ন ধরনের সফটওয়্যার ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক অনুমোদিত ব্যতীত নকল করাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি। এটি একটি নৈতিকতা বিরোধী কাজ। সফটওয়্যার পাইরেসির ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্রেতা বিক্রেতা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো খুব সহজে আমরা এটা জেনে নিলাম। ইন্টারনেট কি, অন্তর্জাল, ইন্টারনেটের বাংলা কি অন্তর্জাল। তো অন্তর্জাল বা ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত, যেখানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। পরস্পর সম্পর্কযুক্ত নিরবচ্ছিন্ন নেটওয়ার্কের সমষ্টি হলো ইন্টারনেট। সো এটা একটু সহজে মনে রাখতে হবে, যেভাবে লেখা আছে সেইভাবে জাস্ট একবার দেখে নিলে আশা করি আপনারা ভুলবেন না। আর এখানে একটা কথা বলেছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে কাজ করা হয়, অর্থাৎ তথ্য আদান প্রদান করা হয়। তো আইপি অ্যাড্রেসের মাধ্যমে তো করা হয়, আপনার মোবাইলেও দেখবেন একটা কি ইন্টারনেট প্রোটোকল সার্ভিস বা আইপি আছে, আপনার মোবাইলের একটা আইপি আছে না, সো সেইটার মাধ্যমেই কিন্তু আপনার কাছে ডেটা দেয়। সো সেটাই হচ্ছে আইপির মাধ্যমে।
কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটারে আমরা বলি এআই। তো এআই এর সাথে তো আমরা খুব পরিচিত, বর্তমানে পরিচিত একটা আছে কি চ্যাট জিপিটি, এটা আমরা সবাই জানি। তো এটাই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা। সো আমার মনে হয় আপনারা যদি জাস্ট একটু জেনারেল নলেজটা কাজে লাগান, বর্তমানের স্টুডেন্ট হিসাবে যারা মোবাইল কম্পিউটার খুব ভালো ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আইসিটি বানিয়ে লেখা পসিবল পুরোটাই। তো আসি কৃত্রিম বুদ্ধিমত্তা কি। কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে। অর্থাৎ কম্পিউটার দ্বারা অনুকরণ করার চেষ্টা করা হয়ে থাকে যে মানুষের বুদ্ধিকেই। মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে, সিদ্ধান্ত নেয়, কম্পিউটারও তা সিমুলেট বা উপস্থাপন করার চেষ্টা করে থাকে। এখন এই যে সিমুলেট কি, সিমুলেট হচ্ছে কি একটা কৃত্রিম পরিবেশ, মানে কি অনুকরণ করারে বোঝায়। অনুকরণ করা বা একটা কৃত্রিম অনুকরণীয় পরিবেশ, দুইটারই সিমুলেট বলা যায়। সো এটা কিন্তু জাস্ট ইংলিশ দেখে ঘাবড়ানোর কিছু নাই, খুবই ইজি ছিল। তো কৃত্রিম বুদ্ধিমত্তার সামগ্রিক গবেষণার লক্ষ্য হচ্ছে প্রযুক্তি তৈরি করা, যার মাধ্যমে কম্পিউটার আর মেশিনগুলি বুদ্ধিমান পদ্ধতিতে কাজ করতে সক্ষম হবে। বুদ্ধিমত্তার উৎপাদন বা তৈরি সাধারণ সমস্যাগুলোকে কয়েকটি উপসমস্যায় বিভক্ত হয়েছে। ফ্লাইট সিমুলেশন কি? এই যে সিমুলেশন বলছিলাম কিন্তু অনুকরণ, বাংলাটা কিন্তু মনে রাখবেন আপনারা। আচ্ছা, কেন বারবার বলতেছি বাংলা মনে রাখবেন, কারণ কি এই দেখেন প্যারালাল, সিরিয়াল, ডেটা ট্রান্সমিশন আছে না আমাদের 2 অধ্যায়তে। প্যারালাল মানে কি সমান্তরাল, অর্থাৎ একসাথে যায়। সিরিয়াল মানে কি ধারাবাহিকভাবে যায়। তো প্রতিটা কিন্তু সেম এই একইভাবে। মোড মানে কি কমিউনিকেশন মানে কি প্রতিটা কিন্তু লাগবে। সো কথা না বাড়ি আমরা চলে যাই। তো যে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে ফ্লাইট সিমুলেশন, একটা একটা বিমানের ব্যাপার থাকবে আর একটা অনুকরণের ব্যাপার থাকবে। যে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে বিমান চালকগণ তাদের বিমান চালনা সহ আনুষঙ্গিক যাবতীয় কৌশল রপ্ত করতে পারেন, তাকে ফ্লাইট সিমুলেশন বলে। অর্থাৎ বিমান না চালিয়েই, অর্থাৎ ঘরের মধ্যে বসে হয়তো সে ট্রেনিং নিতে পারবে, সে ভাববে যে সে বিমান চালাচ্ছে, মানে এমন একটা পরিবেশ। তো সেটা হচ্ছে ফ্লাইট সিমুলেশন। অর্থাৎ কি এটা একটা ভার্চুয়াল রিয়েলিটিরই অংশ। ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি তো পড়ছি আমরা, কৃত্রিম বাস্তবতা, তারই একটা অংশ এটা। মেশিন লার্নিং কি? সো এটা কিন্তু আমরা জানি না। তো এইটা যদি এমসিকিউতে আসে আমরা কিন্তু ঘাবড়ে যাব। এটা এআই এর সাথে সম্পর্কিত মোটামুটি। তো আসি, মেশিন লার্নিং হলো কম্পিউটার প্রোগ্রামিং এর এমন একটি কৌশল, যাতে একটি কম্পিউটার প্রোগ্রাম এমনভাবে ডিজাইন করা হয় যাতে সেই প্রোগ্রামটি নিজের থেকে নতুন জিনিস শিখতে পারে এবং প্রয়োজনীয় সময় সিদ্ধান্ত নিতে পারে, যেটা কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই করে থাকে। তো সেটার সাথে তো কম্পিউটারের ক্ষেত্রে এই কৌশলটিকে মেশিন লার্নিং বলা হয়। তো বলতে হবে কি, যে প্রযুক্তি নিজের থেকে নতুন জিনিস শিখতে পারে আর প্রয়োজনীয় সময় ব্যবহার করতে পারে, সেটাই হচ্ছে মেশিন লার্নিং। এক্সপার্ট সিস্টেম কি? তো আমরা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে এটারে গুলাই ফেলি। আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স আছে এআই, সো সেইটার সাথে আমরা কিন্তু এটার গুলাই ফেলি, এটার গুলাই ফেললে হবে না। এক্সপার্ট সিস্টেম এমন একটি সিস্টেম যা সফটওয়্যারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোনো জটিল সমস্যার সমাধান করে থাকে। তো এক্সপার্ট সিস্টেমে আপনি কি ব্যবহার করতে পারতেছেন? যে ডাইরেক্ট এআই এর নামটা ব্যবহার করতে পারতেছেন, যে যা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করে। অর্থাৎ কি এক্সপার্ট সিস্টেম কি, বাংলায় যদি বলি কি বিশেষজ্ঞ ব্যবস্থা। বিশেষজ্ঞ ব্যবস্থা, তাহলে এ তো এক্সপার্ট কেন? কারণ সবকিছু পারে। তো সবকিছু পারা পসিবল কিসের মাধ্যমে? এআই এর মাধ্যমে। এক্সপার্ট সিস্টেম কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে আমরা ওই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে থাকি না? যেমন যদি দাঁতের সমস্যা দেখায় তাহলে ডেন্টালের কাছে যায়। তো বিশেষজ্ঞ ওই ব্যক্তি সম্যক জ্ঞান অভিজ্ঞতা সম্পর্কে ধারণা দিতে পারে। কম্পিউটার প্রচুর তথ্য ধারণ করতে পারে, অতি দ্রুত সময়ের মধ্যে সেগুলো খুঁজেও বের করতে পারে আর ব্যবহারও করতে পারে। তো এই কাজটাই করে থাকে কে? এক্সপার্ট সিস্টেম। তো আমার মনে হয় আপনাদের প্রচুর মনোযোগ রাখা উচিত এই ক্লাসটাই। তো এখন ন্যানো টেকনোলজিতে দেখেন, যাই আমি বাদ দিয়ে চলে গেলাম, এগুলো পড়ার দরকার নাই। এক্সট্রা তথ্য এগুলো এক্সামের আগে কোনো পড়ার দরকারই নাই। এখন আসি ন্যানো টেকনোলজিটা কি। সো ন্যানো মানে তো আমরা জানি যে ক্ষুদ্র। তো পারমাণবিক বা আণবিক স্কেলে, পারমাণবিক বা আণবিক মানে আমরা এটা কি অণু বা পরমাণু বলতে কি অতি ক্ষুদ্র পদার্থ বোঝায় না? ঠিক তাই ন্যানো টেকনোলজি আছে, তাই নিয়ে কাজ করে। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য সুনিপুণভাবে তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান বা প্রযুক্তিতে বলা হয় ন্যানো টেকনোলজি। সো বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করাকে 1 থেকে 100 ন্যানোমিটার, অর্থাৎ কতই বা ক্ষুদ্র, মানে দৃষ্টিগোচর করা সম্ভবই না খালি চোখে। তো 1959 সালে আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইম্যান এই ন্যানো টেকনোলজি প্রযুক্তির ব্যবহার করেন। তো ইনাকে বলা হয় ন্যানো টেকনোলজির জনক। এখন ন্যানো টেকনোলজি তো নর্মালি আমরা কিন্তু জানি যে কোথায় ব্যবহার হয়। তো আমাদের যে মেমোরি কার্ড আছে না, আমাদের যে মেমোরি কার্ড অথবা আমাদের মোবাইল ফোনের যে আইসি,
ইন্টিগ্রেটেড যে সার্কিটগুলো আছে ছোট ছোট বা হার্ড ডিস্ক আছে কম্পিউটারের, এইগুলার ভিতরে দেখবেন অতি ক্ষুদ্র ক্ষুদ্র সার্কিটের কাজ করা, তো এইগুলাতে কিন্তু ন্যানো টেকনোলজির ব্যবহার করা হয়ে থাকে। এখন রোবোটিক্স কি? প্রতিটা, আমি কিন্তু কোনো বোর্ড কোশ্চেন বাদে এখানে রাখিনি, হয়তো আমি মেনশন করি নাই, বাট এখানে কিন্তু একটাও বোর্ড কোশ্চেনের বাইরে নাই, হয় সিকিউ মানে সিকিউর যে কোনো জায়গায় আসছে এইগুলা। রোবোটিক্স হলো প্রযুক্তির এমন একটি শাখা যেখানে রোবটের ডিজাইন করা হয়। দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট শুধু রোবট বলিনি, রোবোটা মানে কি, রোবোটার কিন্তু একটা সিলাবিক শব্দ, তো সেই সিলাবিক শব্দটা দিয়ে আপনার বোঝানো হয় যে শ্রমিক, এই অর্থে একসময় ব্যবহার করা হতো। দেখেন রোবটও কোন কাজে ব্যবহার করা হয়, রোবটকে আমরা খাটিয়ে নিই না, কাজ করাইনি, তো সেইটাই বিজ্ঞানীরা রোবট দিয়ে কিন্তু কাজ করে। সো রোবোটিক্স কি? রোবট হলো প্রযুক্তির এমন একটি শাখা যেখানে রোবট সময়ের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম, প্রয়োগ নিয়ে কাজ করে। এখন একটা কথা, রোবট কি সবসময় দেখতে মানুষের মতো হয়? না, রোবট কিন্তু সবগুলো কিন্তু রোবট, ওই যে আমাদের যে কলকারখানায় গাড়ি বানায় যে মেশিনগুলা নিজে থেকে কিছু কাজ করে না, যে টায়ারটা ডিজাইন করলো, এই কাজগুলাও করে কিন্তু রোবট, ওইগুলাও কিন্তু রোবট, ইন্ডাস্ট্রিয়াল রোবট ওইগুলা, ঠিক আছে? তো এই কিন্তু কমন সেন্স থেকে দিলে আপনি পেরে যাবেন। রোবোটিক্সের ব্যবহার ম্যানুফ্যাকচারিং, বিপজ্জনক কাজ, বোমা ডিসপিউট, অর্থাৎ কি, যে কাজগুলো মানুষ করলে প্রবলেম বা মানুষের কষ্ট হয়ে যাবে সেই কাজগুলো রোবট দিয়ে করানো হয়। ম্যানুফ্যাকচারিং মানে কি, উৎপাদন, ঠিক আছে, ওই যে মেমোরি কার্ডের উৎপাদন বললাম, এইগুলাই মোটামুটি। তো বিপজ্জনক কাজ যেমন বোমা ডিসপিউজ, অর্থাৎ কি বোমারে নিষ্ক্রিয় করা, যুদ্ধক্ষেত্রে মানুষ মরলে প্রবলেম, বাট রোবট মরলে তো প্রবলেম নাই। ভারী শিল্প কারখানায় মানুষের তো অনেক শক্তি নাই, বাট দেখবেন কলকারখানায় অনেক শক্তিশালী কাজ রোবট বা যন্ত্রগুলা করে থাকে। ঝুঁকিপূর্ণ কাজে, অর্থাৎ দেখবেন মাইনিং এর কাজে বা কয়লা উত্তোলনের কাজে, ইউরেনিয়ামের কারখানায় যেগুলো মানুষ করলে ক্যান্সার হবে বা রোগ হবে সেইগুলাই। নিরাপত্তার কাজে তো অনেক সময় গার্ডও কিন্তু রোবট হয়, হয় না? সামরিক স্থাপনাগুলোতে দেখবেন অটোমেটিক কিছু মেশিন গান থাকে, যে অযাচিত ব্যক্তি প্রবেশ করলে গুলি করে দেয়, তো পুলিশের সাহায্যকারী হিসাবেও কিন্তু রোবট ব্যবহার হয়। চিকিৎসা সেবায় ব্যবহার হয় রোবট, সামরিক ক্ষেত্রে ব্যবহার হয়, মহাকাশ গবেষণায়। তো আপনি যদি একটা রোবটকে পাঠায় দেন আকাশ চাঁদে, তো আপনার তো প্রবলেম নাই, মানুষের মৃত্যু ঝুঁকি কম। ঘরোয়া কাজে অনেক সময় কিন্তু রোবট দিয়েও কাজ করায় বিজ্ঞানীরা। সিএডি কি? তো এটার ফুল ফর্মটা মনে রাখবেন, এমসিকিউতে যথেষ্ট আসে, আবার 2 মার্কেও যথেষ্ট আসে অনুধাবনে। তো একটি প্রযুক্তি যা একটি ডিজাইন তৈরি, দেখেন কম্পিউটার এইডেড ডিজাইন, তো আপনারা জাস্ট যদি একটা আইসিটির সব থেকে সহজ সিস্টেম হচ্ছে মনে রাখার, যে ফুল ফর্মটা বা ইংরেজির বাংলাটা মনে রাখবেন, ওইটা থেকেই ভেঙে আপনারা অ্যান্সার করতে পারবেন। সো হচ্ছে একটি প্রযুক্তি যা একটি ডিজাইন তৈরি, পরিবর্তন, বিশ্লেষণ, এইগুলা করতে পারে, তো সেইটাই হচ্ছে সিএডি। তো এগুলা কি বাংলায় বলবেন, স্থাপত্য, নকশা, প্রকৌশল, উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এরা কারা ব্যবহার করে থাকে এগুলা? যারা ওই যে আর্কিটেকচারে পড়ে থাকে না, আর্কিটেকচারে যারা পড়ে সিএডি ডিজাইন, এরা কিন্তু মূলত ইঞ্জিনিয়াররা কিন্তু এই কোর্সগুলো করে থাকে। তাহলে কি করা যায়? স্থাপত্য নকশা অর্থাৎ বিল্ডিং এর নকশা, প্রকৌশল মানে কি, ইঞ্জিনিয়ার যারা তারা, আর উৎপাদনের জন্য ইঞ্জিনিয়ারিং যে সেক্টর আর উৎপাদন ম্যানুফ্যাকচারিং এর জন্য এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ আগে থেকে একটা ডিজাইন তৈরি করে আমরা দেখে নিই কেমন হবে। ভার্চুয়াল রিয়েলিটি কি? অর্থাৎ কৃত্রিম বাস্তবতা, অর্থাৎ মনে করেন আমি একটা গাড়ি ড্রাইভিং শিখবো, আমার হয়তো মোটরসাইকেল বা বাইক নাই অথবা সুযোগ নাই আমার, সো আমি কি করতে পারি, ঘরে বসে এটা কিন্তু ব্যবহার করে দেখতে পারি। আমি হয়তো ফিল করবো যে হ্যাঁ এটা রিয়েল, আমি মোটরসাইকেলটা চালাচ্ছি, তো আমার যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে, এটাই। তো ভার্চুয়াল রিয়েলিটি হলো অবাস্তব বা কৃত্রিম বাস্তবতা, যেটা আমাদের কাছে বাস্তবতার মতোই মনে হবে কিন্তু প্রকৃতপক্ষে অবাস্তব বা কৃত্রিম, তাই ভার্চুয়াল রিয়েলিটি। ব্যবহারকারীকে একটা ফিল দেবে কি, যে সে বাস্তব জগতে আছে। এখন ফিল তো আর এমনি এমনি আসবে না, আমরা ফিল করি কি দিয়ে, আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে না, চোখ, কান, হাত, শরীরের যে চামড়া অথবা কান, শ্রবণ, এগুলো আছে না, তো এইগুলারে আমার কিন্তু নিয়ে আসতে হবে। তো প্রয়োজনীয় উপকরণ কি হবে? হেড মাউন্টেড ডিসপ্লে, অর্থাৎ আপনি মাথায় একটা ডিসপ্লে পড়বেন, ফলে আপনি চোখ দিয়ে দেখতে পারবেন, কান দিয়ে শুনতে পারবেন, এগুলা হবে। আর হাতে থাকবে কি, ডাটা গ্লাভস, অর্থাৎ কি, আমরা হাতে গ্লাভস পরি না, ফল যদি আমরা কোনো কিছু ধরি তো মনে হবে আমরা রিয়েল কিছু ধরলাম, ফিল পাবো রিয়েল, ওটা কি, হ্যান্ড গ্লাভস এর ফলে। সো এইটা কিন্তু উপকরণগুলো কিন্তু লাগবেই, নাই তো এমনি কিন্তু হবে না কোনো কিছু। ভার্চুয়াল রিয়েলিটি, তো আশা করি কোনো প্রবলেম হবে না। এখন একটু প্রয়োগ ক্ষেত্র দেখে দিই। সামরিক ক্ষেত্রে অস্ত্র চালনা, যুদ্ধ পরিচালনা, যুদ্ধ সামগ্রী, ট্রাফিক ব্যবস্থাপনা, মোটর ড্রাইভিং, সিমুলেটেড সার্জারির ক্ষেত্রে এগুলো ব্যবহার হয়। নভোচারীদের ভার্চুয়াল পরিবেশে মহাকাশ অভিযানে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে কিন্তু আমরা যা যা পড়ছি এমসিকিউ থেকে সিকিউ সব কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের। স্মার্ট হোম, অর্থাৎ কি, স্মার্ট হোমটা কি? এখন স্মার্ট মানে কি? স্মার্ট মানে কিন্তু মানে সুদর্শন না, শুধু স্মার্ট মানে কি, একটা নান্দনিক আছে, তার ভিতর নান্দনিকতা আছে, স্মার্টনেস আছে, অর্থাৎ কি, সে সুইফটলি কোনো কাজ করতে পারে। তো ডিভাইসের সাহায্যে যে কোনো স্থান থেকে, আমরা ধরেন বাইরে আছি, আমি হয়তো ভুল করে অফিসে চলে গেলাম, রুমের হয়তো ফ্যানটা অন আছে, অথবা রুমের
হিটারটা অন আছে, সো আমি যদি অফিস থেকে এগুলো নিয়ন্ত্রণ করতে পারি, এটা কি বেশ একটা স্মার্ট হয়ে যায় না প্রযুক্তিটা? তো এইটাই হচ্ছে স্মার্ট হোম, রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে। সো সেটা হতে পারে রিমোটের মাধ্যমে যে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়, অথবা প্রোগ্রামিং ডিভাইসের মাধ্যমে আমি হয়তো একটা অ্যাপ্লিকেশন নিয়ন্ত্রণ করতে পারবো দূর থেকেও। ক্রসটক কি, এটা ওইভাবে আসে না, তারপরেও একবার আমরা জাস্ট দেখে রাখবো, প্লেন রিড করবো। ক্রসটক এমন একটি ঘটনা যা দ্বারা একটি সংক্রমণ ব্যবস্থার একটি সার্কিট বা চ্যানেলের সংকেত অন্য সার্কিট বা চ্যানেলে অনাকাঙ্ক্ষিতভাবে প্রভাব তৈরি করে। আচ্ছা, ক্রসটক কি? সার্কিট বা চ্যানেল, অর্থাৎ দুইটা, যদি আমরা কমিউনিকেশনের দুইটা হয়তো তার, ঠিক আছে, দুইটা তার। তো এটা কোন ক্ষেত্রে হয়ে থাকে? এটা মূলত হয়ে থাকে যদি আপনি দেখেন যে আপনার ডিশ লাইনের সাথে যদি কোনো ইলেকট্রিকের লাইন চলে যায় বা টেলিফোন লাইন চলে যায়, ফলে একটা জিনিস হয় কি জানেন? এইটা ওইটার উপরে দেখবেন একটা প্রভাব বিস্তার করে, একটু মানে কি এটুনিয়েশন হয়, মানে কি একটু মানে বিলার হয়ে যায়, দেখবেন টিভিটা এমন হয়। ডিশ লাইন যারা ব্যবহার করে তারা জানে এটা। তো ক্রসটকটা কিন্তু এইটাই, যে একটা ঝামেলা তৈরি হয়ে যায়, দুইটা কাছাকাছি আসলে একটু একজনের প্রভাবে আরেকজনের ঝামেলা তৈরি হয়। আউটসোর্সিং কি? এখন আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিংটারে কিন্তু আমরা মোটামুটি মিলাই ফেলি, বাট আমাদের যে আইসিটি বই আছে এখানে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং বলতে একটা জিনিসই বোঝায়। সো আপনারা কিন্তু ওইটা জাস্ট ফ্রিল্যান্সিং শব্দটা বাদ দিয়ে আউটসোর্সিং এর সংজ্ঞাটা মিলাই দিতে পারেন। এখন আউটসোর্সিং কি? বাইরে থেকে সোর্স, অর্থাৎ সোর্স বাইরে থাকা। তো কোনো কাজ নিজে না করে অন্য কোনো দক্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠান দিয়ে করিয়ে নেওয়াই হচ্ছে আউটসোর্সিং, অর্থাৎ নিজে না করে আউটের বাইরের কোনো লোক দিয়ে কাজটা করিয়ে নেওয়াই আউটসোর্সিং। তো এইগুলা আউটসোর্সিং কিভাবে করা হয়? এগুলা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপওয়ার্ক হইতে পারে, ফাইবার আছে, পিপল পারওয়ার আছে, এগুলো আছে। তো ফাইবারটা সবচেয়ে বেশি জনপ্রিয়, কিন্তু এখানে যারা আউটসোর্সিং এর কাজ করে তারা বেশ ভালো জানে যে ফাইবার ব্যবহার করে করে তারা কাজটা করে। FIVER যেটা ফাইবার আছে। তো মুক্ত পেশা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকে বলে। তো এই মুক্ত পেশার কিন্তু এক্সাক্ট বাংলা কিন্তু ফ্রিল্যান্সিং, ঠিক আছে? মুক্ত পেশার এক্সাক্ট বাংলা ফ্রিল্যান্সিং। আর এই আউটসোর্সিং এর কাজগুলো যারা করে তারাই কিন্তু ফ্রিল্যান্সার, অর্থাৎ অফিসের লোক না, বাইরের লোক দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তারাই কিন্তু আউটসোর্সিং করতেছে। কাজগুলো বাইরে থেকে যারা করতেছে তারাই কিন্তু আউটসোর্সিং করতেছে, আর এই আউটসোর্সিং এর কাজ যারা করে তারাই কিন্তু মুক্ত পেশার লোক বা ফ্রিল্যান্সিং করে যারা। তো মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সিং কি? আমি মনে করেন একটা অফিসে কাজ করি না, আমি গুগলে কাজ করি না, বাট গুগলের কোনো একটা কাজ আমি করে নিচ্ছি কন্ট্রাক্টের মাধ্যমে, তো সেটা কিন্তু আমি ফ্রিল্যান্সার তাহলে। সাইবার অপরাধ কি? আচ্ছা, সাইবার অপরাধ কিন্তু আমরা সবাই জানি, এই যে অনলাইনের যে অপরাধগুলো, আমরা কি একটা বাস্তব জীবনে এক ধরনের অপরাধ করে থাকি, আর এক ধরনের অপরাধ হয়ে থাকে কি অনলাইনে করে থাকা, যে হয়তো কারোর ছবি নিয়ে আমি কি বিকৃতভাবে এডিট করলাম, অথবা কারোর কাছে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা চাইলাম, তো সেগুলোও কিন্তু সাইবার ক্রাইমের মধ্যে পড়ে বা সাইবার অপরাধ। তো আমাদের দেশে কিন্তু একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আছে নিয়ে। তো দেখি, ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম বা অপরাধ সংগঠিত তাই সাইবার। তো কি আইডি হ্যাকিং, ফেসবুকে কপিরাইট করা কারোর লেখা, প্লেজিয়ারিজম করা, অন্যের লেখা নিজের নামে চালিয়ে দেওয়া, উগ্র বা বিদ্বেষপূর্ণ মন্তব্য, অর্থাৎ কি হেড স্পিচ করা অনলাইনে কোনো সম্প্রদায় নিয়ে, অডিও ভিডিও প্রচার করা, কি একটা অডিও ভিডিও যা কি ফেক অথবা কি হেড স্পিচ সেগুলো প্রচার করা, ফেক অ্যাকাউন্ট তৈরি করা, সাইবার বুলিং এইগুলা করা। সাইবার বুলিং কি? অর্থাৎ কি আমরা বাস্তব লাইফে কি ইপটিজিং করা হয়ে থাকে, হ্যারাস কি অন্যজনের বুলিং করা হয় না, হ্যারাস বডি শেমিং করা হয় যে তোর বডি ভালো না, চেহারা ভালো না, তো সেইগুলা কিন্তু অনলাইনে করে থাকলে সেটা হয়ে যাবে আপনার সাইবার বুলিং। শারীরিক অথবা মানসিকভাবে হেনস্থা করা, গোপন নথি প্রশ্নপত্র ফাঁস করা, ডেবিট ক্রেডিট কার্ড জালিয়াতি। গ্যামলিং মানে কি? এই যে জুয়ো খেলে না, এরা বলে গ্যামলিং। তো অনলাইনে মাল্টি লেভেল মার্কেটিং করা, ইমেইল বা সামাজিক মাধ্যমে হুমকি প্রেরণ করা, চাঁদাবাজি করা, ব্ল্যাকমেইল করা। পর্নোগ্রাফি মানে কি? তো যেগুলো পর্নোগ্রাফি আছে কি মানে কি যৌন যে শিল্পগুলো আছে, ঠিক আছে, অবৈধ যে যৌন শিল্প, এগুলো কিন্তু পর্নোগ্রাফি। আবার ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য চুরি, ওয়েবসাইট হ্যাকিং করা, অনলাইনে প্রতারণা করা, মানব পাচার করা, মাদক সহ অন্যান্য অপরাধের জন্য সাইবার পরিসরকে যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা। অর্থাৎ কি অনলাইনে যতগুলো অপরাধ সংগঠিত হয় এ নিয়ে আপনার এখানে মেনশন থাকার প্রয়োজন নাই, সবগুলাই কি সাইবার ক্রাইম। ভিডিও কনফারেন্সিং কি? ভিডিও কনফারেন্সিং এমন একটি কনফারেন্সিং ব্যবস্থা যেখানে মনিটর বা পর্দায় অংশগ্রহণকারীরা পরস্পরের সম্মুখীন হয়ে একে অপরের সাথে দেখা বা কথা বলতে পারে। তো ভিডিও কনফারেন্সিং গুলা কি? এটা কিন্তু আমরা যথেষ্ট পরিচিত, অনেক সময় কি স্কুল কলেজ বন্ধ থাকলে কি জুমে ক্লাস হয় না, অথবা কি ফেসবুকে লাইভে যে ক্লাসগুলো হয় ওইগুলো কিন্তু ভিডিও কনফারেন্সিং এর একটা রূপ বলতে পারেন। সো বানিয়ে কিন্তু আপনি লিখতে পারবেন, যেখানে কনফারেন্সিং ব্যবস্থা মনিটর বা পর্দায় বা স্ক্রিনে, শুধু মনিটর বা পর্দা, পর্দা মানে কি স্ক্রিন, মোবাইলও হইতে পারে। তো আউটসোর্সিংটা কি? এটা তো পড়াইলাম যে বাইরে থেকে বাইরের লোক দিয়ে কাজটা করিয়ে নেওয়া, সেটা আউটসোর্সিং। আর এই কাজগুলো যারা করে তারা মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার।
ভিডিও কনফারেন্সিং কি এটা তো পড়লাম আমরা। তো এখন কোন কোন অ্যাপগুলো, এদের গুগল মিট, জুম, এইগুলা দিয়ে দেখবেন আমাদের কিন্তু ক্লাস নেওয়া হয়ে থাকে। কোভিড এর সময় কিন্তু আমরা বেশ এইগুলাতে ইউজ টু হয়ে গেছিলাম, আমাদের ভার্সিটির ক্লাসগুলো এখানে হয়েছিল। আর মেসেঞ্জার বা গ্রুপে প্রবাসী আমরা কথা বলি না ভিডিও কলে, তো এইগুলা কিন্তু ভিডিও কনফারেন্সিং কখন হবে এইটা বুঝতে হবে, যে আপনি আর আপনার বন্ধু মিলে কথা বলতেছেন, এইটা কি ভিডিও কনফারেন্সিং? না। ভিডিও কনফারেন্সিং তখন হবে, কনফারেন্স মানে কি একটা মিটিং না, তো সেইটা যখন 4-5 জন ব্যক্তি মিলে একটা ফর্মাল মিটিং এ চলে যাবে বা একটা ক্লাস হবে, মানে মিটিং এ চলে যাবে, তো তখন তারা কনফারেন্সিং বলা হবে। আর যদি আমরা জুমে ক্লাস করি তাহলে কি, এটা তো আমাদের অনলাইন এডুকেশন হয়ে যাচ্ছে, তো সংজ্ঞা একটু আলাদা চলে যাচ্ছে, তখন ই এডুকেশন হয়ে যাচ্ছে সেটা। আর ব্যক্তিগুলো অবশ্যই কি দূর থেকে মানে যোগাযোগ করবে, সেটাই কিন্তু আমার হচ্ছে মানে ভিডিও কনফারেন্সিং হয়ে যাবে তখন তাহলে। তো বায়োমেট্রিক্স কি এটা কিন্তু পড়ে আসছি, এখন আর পড়বো না আমরা। জাস্ট এখন কিন্তু আমরা বুঝে নেবো বায়োমেট্রিক্স কি বলছিলাম, যে ব্যক্তির মানে অদ্বিতীয় যে বৈশিষ্ট্য আছে, আচ্ছা অদ্বিতীয় বৈশিষ্ট্য, আপনার যে বৈশিষ্ট্য ইউনিক, অন্যের সাথে মেলে না, সেই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে কিন্তু বায়োমেট্রিক্স তৈরি করা হয়। এখন কি আপনার হাতের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, বা আপনার যে চোখ আছে, বা আপনার যে হাতের যে গঠন আছে, বা আপনার যে ফেস রিকগনিশন গঠনটা আছে, এগুলো কি অন্যের সাথে মেলে? মেলে না। প্রতিটা ব্যক্তি পৃথিবীতে একেবারেই ইউনিক, একজনের সাথে আরেকজন কোনোভাবেই মেলে না সম্পূর্ণ। সো এই যে ব্যাপারটা, সেটাই কিন্তু হচ্ছে বায়োমেট্রিক্স। অর্থাৎ কি আপনার আচরণও কিন্তু অন্যের সাথে সম্পূর্ণ মেলে না, একটু হলেও ডিফারেন্ট থাকে, তো দেহের গঠন আর আচরণ একটু না হলে ইউনিক, তো এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন কাউকে শনাক্ত করা হবে, তখন তাকে বলা হবে বায়োমেট্রিক্স। তো দেখি, গ্রিক শব্দ বায়ু অর্থ জীব, আর মেট্রিক অর্থ পরিমাপ, বায়োমেট্রিক শব্দের অর্থ জীবের পরিমাপ। সো আপনি হয়তো কোনো গিলাসে ছুঁইছিলেন, সো আপনার যে ফিঙ্গারপ্রিন্টটা পড়ে গেছে ওইখানে, ওইটা যখন দেখা হবে তখন সেটা হবে বায়োমেট্রিক্স। এখন শরীরবৃত্তীয় পদ্ধতির মধ্যে কি কি আছে, শরীরের বৈশিষ্ট্যের উপর বেস করে যে যে হয়, ফিঙ্গারপ্রিন্ট আছে, হ্যান্ড জিওমেট্রি আছে, অর্থাৎ হাতের গঠন, আইরিশ বা রেটিনা স্ক্যান, চোখের যে আইরিশ বা রেটিনা, এটা তো প্রত্যেকের আলাদা, সো ওইটার উপর বেস করে যে নির্ণয় করা হয়, ফেস রিকগনিশন আছে, ডিএনএ আছে। এখন আচরণগত বৈশিষ্ট্যের ভিতর কি আছে, ভয়েস রিকগনিশন, অর্থাৎ আপনি কিভাবে কথা বলেন। দেখেন আমার কথার মধ্যেও কিন্তু একটু হলেও সামান্য একটু ডিফারেন্ট ব্যাপারটা আছে, হয়তো ভালো না পারলেও হয়তো একটু ডিফারেন্ট ভাব আছে। তো এই প্রত্যেকের কিন্তু ডিফারেন্ট ভাব আছে, খারাপ হোক আর ভালো সেটা জাজমেন্টের বিষয় না, ডিফারেন্ট আছে। আর কি স্ট্রোক কি, হয়তো আমি যখন লিখি টাইপিং করি, তখন কিন্তু আমার কিন্তু হয়তো কোনো ওয়ার্ড এক এক রকম হয়ে থাকে লেখার সময়, কম্পিউটারে করলেও। তো সেটা কিন্তু কি স্ট্রিক ভেরিফিকেশন, সিগনেচার ভেরিফিকেশন কি, আমি যখন সাইন করি কোনো কিছু, আমার কিন্তু সাইনটা অন্য থেকে ডিফারেন্ট হয়। তো এই জন্যই তো ব্যাংক থেকে চেক করা বা ব্যাংকে কোনো কাজ করতে গেলে আমরা সিগনেচার বা সই ব্যবহার করি। বায়ো ইনফরমেটিক্সটা কি, এইটা গুলাই ফেললে হবে না, এটা কিন্তু পড়ছি আমরা। তো বায়ো ইনফরমেটিক্স হচ্ছে সফটওয়্যার পরিসংখ্যান কৌশল ব্যবহার করে ডেটা সংগ্রহ বিশ্লেষণের মাধ্যমে একটি উন্নত পদ্ধতি, যা জৈব গবেষণার কাজে, অর্থাৎ জীববিজ্ঞানের গবেষণার কাজে ব্যবহার করা হয়। টেলিমেডিসিন কি, এটা কিন্তু পড়ে আসছি, অনলাইনে যে চিকিৎসা সেবা দূরে বসে করা যায়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনেক ইম্পর্টেন্ট, মানে যদি আমি স্টার ব্যবহার করি 5 স্টার রেটিং দেওয়া যায়। তো বায়োটেকনোলজির মাধ্যমে, অর্থাৎ বায়োটেকনোলজি, আচ্ছা বায়ো মানে কি জীব, একটু আগে আমরা পড়ে আসলাম না, তো জীব প্রযুক্তির মাধ্যমে কোনো প্রাণীর জিনোমকে, জিনোম মানে কি, ওই যে সেই জিন আছে না, যে কোষের যে ক্ষুদ্র অংশ, এগুলো তো জিন, ডিএনএ আছে, জিনে থাকে। সো এই যে ব্যাপারগুলো আছে, তো জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়া হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনো জীবকোষ থেকে অন্য সুনির্দিষ্ট কোনো জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন, কর্মক্ষম করা বা বৈশিষ্ট্য সৃষ্টির মাধ্যমে জীবের ডিএনএ তে পরিবর্তন ঘটানোকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল। তো আমরা কি অনেকের বৈশিষ্ট্য চেঞ্জ করার চেষ্টা করি না? তো এইগুলা বেশিরভাগ হয় কি কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রে হয়তো ধানের উন্নত জাত, একটা দেশি গাছে আপনি কিভাবে উন্নত জাতের হাইব্রিড ফসলের বৈশিষ্ট্যগুলো সংযোজন করবেন, তো সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে পারে। আপনি একটা দেশি ছাগলের কিভাবে বিদেশি মানে কি হাইব্রিড ছাগল করবেন, একটা গরুরে কিভাবে ব্রাহ্মা গরুতে রূপান্তর করবেন, এইগুলাই কিন্তু আমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো মানুষের উপর কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা নিষেধ আছে। তো দেখি, একটা জীবের কোষ থেকে অন্য কাঙ্ক্ষিত ডিএনএ অংশ রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে নিয়ে অন্য জীবে স্থাপন করা। অর্থাৎ আপনি উন্নত জাতের ফসল, ছাগল, প্রাণী থেকে একটা ডিএনএ নিয়ে নিলেন, আর তার কোষটা আপনি অনুন্নত যে আছে ছোটখাটো তার উপর স্থাপন করলেন, ফলে তার মধ্যে কি ওই উন্নত জাতের বৈশিষ্ট্য চলে যাবে, তো সেইটাই ডিএনএ। আর এর ফলে যে নতুন ডিএনএটা তৈরি হয় তারে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। সো এটা এমসিকিউতে অনেক আসে, আর এটাই মানুষ ঘাবড়ে যায়। এটা কিন্তু এমসিকিউতে আসছিল বলেই আমি দিয়েছি। আমি কিন্তু শুরুতেই বলে নিয়েছিলাম যে আমার প্রতিটা কোশ্চেন বোর্ড থেকে নেওয়া, আমি শুধু মেনশন করি নাই, কারণ এতে আমার সময় নষ্ট হবে, এখানে এজন্য মেনশন করা হয় নাই। তো রিকম্বিনেন্ট ডিএনএটা কি, নতুন ডিএনএ। রিকম্বিনেন্ট মানে কি, নতুন উৎপাদিত ডিএনএ, সো কি নতুন ডিএনএ। তো আপনারা এটা পড়ে নিতে পারেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ই কমার্স কি,
ইন্টারনেটে যে কমার্সটা করা হয়, মানে ব্যবসাটা করা হয়, সেটাই ই কমার্স। আধুনিক ব্যবসা পদ্ধতি অর্থাৎ ইলেকট্রনিক কমার্স, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া প্রযুক্তির সাহায্যে যে ব্যবসাটা করা হয়। আমরা কি ফেসবুকে, ইউটিউবে আমাদের কি দেখি না যে ওই যে ঘরের বাজার নামে তো দেখি যে আমাদের ওই যে সব মধু টধু বেছে, হানি নাট বেছে, এই ধরনের আমরা দেখে থাকি। অথবা অ্যামাজন থেকে কি আমরা সবকিছু অর্ডার দিই, ফুড পান্ডা আছে, এগুলো কিন্তু ই কমার্সেরই একটা উদাহরণ। তো জাস্ট আপনার কি এভাবে মুখস্থ করে পড়ার দরকার আছে? দরকারই নাই, আপনি বানায় লিখবেন, বেশি বেশি বানায় লিখবেন সুন্দরভাবে। তো বর্তমান যুগে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে, নেটওয়ার্ক, অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা, তথ্য বিক্রয়, হস্তান্তর, বিনিময়কে বলা হয় ই কমার্স। তো ই কমার্সের যে প্রকারভেদগুলো আমাদের কিন্তু পড়ে রাখতে হবে। তো একে কি ব্যবহার করা হয়? ফ্যাক্স, অনলাইন ক্যাটালগ, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, এসব প্রযুক্তি ব্যবহার করা হয়। এখন দেখি বি টু বি অর্থাৎ কি বিজনেস টু বিজনেস, ক্রেতা থেকে ক্রেতা, এরকম হয় না? হয়, কিন্তু ক্রেতা থেকে বিক্রেতা হয় না? হয়। কেমন? আচ্ছা, এখানে কিন্তু দ্রব্য কার কাছ থেকে কার কাছে প্রথমে যাচ্ছে এইটার উপর বেস করে কিন্তু এটা। তো বিজনেস টু বিজনেস অর্থাৎ ব্যবসা থেকে ব্যবসা। আচ্ছা, একটা পণ্য উৎপাদন করে যে পাইকারি আছে, পাইকারি দোকানদার কি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেয় না? তো সেইটারে কিন্তু বি টু বি বা বিজনেস টু বিজনেস বলা হয়ে থাকে। আর ব্যবসা প্রতিষ্ঠান আর ভোক্তার কাছে চলে যাওয়া, এটা কিভাবে যায়? হুম, খুচরা বিক্রেতা, আচ্ছা পাইকারি বিক্রেতা যে মনে করেন কারখানা থেকে কিনেছে, সে তো বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে, এটা তো বি টু বির উদাহরণ ছিল। এখন বি টু সি কি বিজনেস টু সি, তাহলে কি খুচরা বিক্রেতা ওইটা বিক্রি করে দেবে কার কাছে? কাস্টমারের কাছে। আবার সি টু সি, কাস্টমার টু কাস্টমার হয়ে থাকে না? হয়। কেমন? যে আমার পুরাতন একটা ফার্নিচার আমি হয়তো পাশের বাসায় বিক্রি করে দিলাম, তো এটা কি কাস্টমার টু কাস্টমার হয়ে যায় না? তো এগুলো কিন্তু সহজ আছে, অনেক সহজ। জাস্ট আপনারা বুঝে পড়েন না, বা সেগুলো হয়তো ইনফরমেশন গুলো পান না একসাথে, এই জন্য হয়তো কঠিন লাগে। তো হ্যাকিং আর হ্যাকার কি শুরুতে পড়ে আসছি, আর কোনো দরকার নেই, আমরা এটা বাদ দিই, স্কিপ করি। তো এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা দেখতে পারি না, দরকার নাই, হ্যাকার আমরা যথেষ্ট পড়ছি। হ্যাকারের ভিতর আপনার হয়তো আসতে পারে, তখন হয়তো লিখবেন ফিশিংটা কি, স্মুফিং কি, এইগুলার একটু বিশ্লেষণ করবেন আর কি। অ্যাকচুয়েটার কি? অ্যাকচুয়েটার কি এক ধরনের মোটর ব্যবস্থা যার মাধ্যমে রোবটের হাত পা ঘোরানো যায়। রোবটের যে হাত ঘোরায় না মানুষের মতো, সেটা কিন্তু অ্যাকচুয়েটার। আচ্ছা, মানুষের যে হাতটা ঘোরে ভিতরে, তো আপনারা কাজটা দেখতে পান না, হার্ট, মানুষের যে হাতটা ওইটাও কিন্তু অনেকটা রোবটের মতোই ঘোরে ভেতরে, যদি দেখতে পারেন, অনলাইনে সার্চ দিলে দেখবেন। তো রোবটের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বিত ব্যবস্থাকে বলে অ্যাকচুয়েটার। হ্যান্ড জিওমেট্রি কি? হ্যান্ড জিওমেট্রি তো পড়লাম যে হাতের যে অদ্বিতীয় বৈশিষ্ট্যগুলো বা জ্যামিতিক গঠন, সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা, এর বলা হয় হ্যান্ড জিওমেট্রি। ভাইরাস কি? ভাইরাসের পূর্ণরূপটা মনে রাখতে হবে। ভাইরাস স্ট্যান্ডস ফর ভিটার ইনফরমেশন অ্যান্ড রিসোর্সেস আন্ডার সিএস। It refers to the type of malicious software or malware that can cause damage to the your data, files and software through replication. কম্পিউটার ভাইরাস হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমোদিত বা ধারণা ছাড়াই নিজেই নিজের কপি তৈরি করতে থাকে। অর্থাৎ আপনার কাছে হয়তো একটা পিডিএফ রাখছেন আপনি আইসিটির, দেখা গেল 50টা পিডিএফ তৈরি হয়ে গেল। অথবা যে পিডিএফটা রাখছিলেন আইসিটির বইয়ের, তো দেখা গেল সেই বইটা নষ্ট হয়ে গেল, আপনি ওপেন করতে পারতেছেন না। তো এইগুলা কিন্তু ভাইরাসের প্রবলেম। তো ভাইরাস কি করে থাকে? আমাদের যে ফ্লপি ডিস্ক আছে, সিডি আছে, ইউএসবি ড্রাইভ আছে, তো ইন্টারনেটের মাধ্যমে যা ছড়াইতে পারে, তো এইগুলা যা আছে, তো এইগুলাতে প্রবলেম সৃষ্টি করে আমাদের থাকে। সো আমরা এখানে যে ফ্লপি ডিস্ক, সিডি, ইউএসবি ড্রাইভ বা ইন্টারনেটের মাধ্যমে ছড়াইতে পারে। আচ্ছা, ইউএসবি ড্রাইভটা মানে কি? ইউনিভার্সাল সার্ভিস। ইউএসবি মানে কি? তো আমরা জানি যে ইউনিভার্সাল সার্ভিস বাস। সো এটা হচ্ছে ইউএসবি। তো ইউএসবি কি? আমাদের যে মেমোরি কার্ড আছে, এইগুলা কি ইউনিভার্সাল যে ড্রাইভ, ইউএসবি ড্রাইভ, এইগুলা না? এইগুলাই। আর ফ্লপি ডিস্ক অর্থাৎ কি, ডিস্ক তো মেমোরির কাজ করে, যারা সিডি চালাইছে আগে তারা কিন্তু ভালো জানে এটা। তো এইগুলার মাধ্যমে কিন্তু প্রবেশ করে কম্পিউটারে, অর্থাৎ বাইরে থেকে প্রবেশ করে, অথবা অনলাইনে ব্রাউজ করার সময় প্রবেশ করে কম্পিউটারে। দেখা গেল আপনি একটা কোন একটা খারাপ মানে ওয়েবসাইটে গেছিলেন, খারাপ বলতে এখানে সেই ওয়েবসাইট যে ওয়েবসাইট হয়তো খারাপ উদ্দেশ্যে তৈরি করা, হয়তো আপনার হ্যাক করার উদ্দেশ্য অথবা ভাইরাস প্রবেশ করানোর উদ্দেশ্যে, সেইগুলা। বুলিং বা সাইবার কি? শুরুতে কিন্তু বুলিং মানেই তো জানেন কি, হ্যারাস করা, ঠিক আছে, উত্তক্ত করা। অর্থাৎ অনলাইনে এই উত্তক্তকরণকেই বলা হয় বুলিং, আক্রমণ করা, হেয় প্রতিপন্ন করা। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমানে সাইবার বুলিংটা অনেক দেখা যায়। তো এইটা কি মেইনলি শিকার হয় কারা? কিশোর, শিশুরা আর কিশোরীরা, মেইনলি হয় কিশোরীরা বা নারীরা কিন্তু বেশি শিকার হয়ে থাকে উত্তক্তকরণের অনলাইনে। তো ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করা হয়, দেখা গেল অন্য ছবি আমার আইডিতে দিয়ে আমি বলতেছি আমার ছবি, এমন হয় না? হয়।
আবার আমি একটা দিয়ে বলতেছি যে এই লোকটা খারাপ, অথচ সে খারাপ না। সো এইগুলা কিন্তু সামাজিকভাবে হেয় বা প্রতিপন্ন করা, এগুলো সাইবার বুলিং। স্মার্ট হোমটা তো শুরুতে পড়ছিলাম যে দূরে বসেই আমি হয়তো কোনো প্রোগ্রামিং ডিভাইস বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে রুমের কুলিং সিস্টেম, লাইটিং, সিকিউরিটি সিস্টেম সব নিয়ন্ত্রণ, অর্থাৎ লাইট অন অফ করতে পারতেছি, রুমে ঠান্ডা করতে পারতেছি অথবা অফ করতে পারতেছি, এসি হিট সিস্টেম চালু করতে পারতেছি। এগুলা ই লার্নিং কি, ওই যে শুরুতে বলছিলাম যে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই যদি আপনি মানে পড়তে পারেন জুমের মাধ্যমে, তখন কিন্তু এটা আর ভিডিও কনফারেন্সিং থাকবে না, তখন হয়ে যাবে এটা ই লার্নিং। সো আমি কি ওয়েবসাইটের মাধ্যমে পড়তেছেন, আপনারা ইউটিউবে আমার কাছে যখন এই যে পড়তেছেন ভিডিওটা দেখতেছেন, সো এগুলা কিন্তু ই লার্নিং, অর্থাৎ অনলাইন ব্যবহার করে যে পড়াগুলোর মাধ্যম আছে, শিক্ষার্থীরা দেশ বা দেশের বাইরে যে পড়ালেখার মাধ্যমে পড়তে পারতেছে, সুযোগ পাচ্ছে, এগুলা কিন্তু ই লার্নিং। অর্থাৎ এই যে আপনারা দেশের যে প্রান্ত থেকে বসেই আমার কাছে পড়তে পারতেছেন, তো এটা কিন্তু ই লার্নিং। ইমেইল কি, এটা কিন্তু পড়তে হবে খুব ভালোভাবে। ইলেকট্রনিক মেইল, অর্থাৎ ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে যে মেইল বা মেসেজ বা চিঠি পাঠানো হয়, বৈদ্যুতিক চিঠি, সেটারে বলা হয় ইমেইল। তো বৈদ্যুতিক চিঠি বলা হয়। আর রে টমলিনসনকে, এটা মনে রাখবেন, রে স্যামুয়েল টমলিনসন, রেমন্ড স্যামুয়েল টমলিনসনই হচ্ছে ইমেইলের জনক। তিনি প্রথম আরপানেট প্রযুক্তির সাহায্যে দুইটা সিস্টেমের মধ্যে যোগাযোগ ঘটান। এখন ইমেইল তো সবাই পরিচিত আছি আমরা। ইমেইলটা কি, ওই যে জিমেইল ব্যবহার করি না, ইমেইলও কিন্তু আছে না, ইয়াহু.কম, তো বিভিন্ন সার্ভিস আছে যারা ইমেইল আছে, মানে ইয়াহু আছে, জিমেইল আছে, যারা আমাদের ইমেইল সার্ভিসটা প্রদান করে থাকে। তো এইগুলাই কিন্তু ইমেইল। তো ইমেইল লেখার সময় কি করতে হয় আমাদের, ইমেইল লেখার সময় যেমন কি আমরা চিঠি লিখি না, চিঠি লিখতে গেলে কি সেন্ডারের নাম, রিসিভারের নাম আর বিষয়বস্তুর টাইটেল এগুলো লিখতে হয় না, তো সেম কিন্তু তাই ইমেইলেও কিন্তু আমরা তাই লিখে পাঠাই। কাকে পাঠাবো তার জিমেইলটা মেনশন করি না, তো সেই যেগুলো হচ্ছে কিন্তু ইমেইল। দেখেন একটু কমন সেন্স ব্যবহার করলে এগুলো মুখস্থের কিচ্ছু না। ভুলাগ কি, এ কিন্তু ভুলাগ না, ভুলাগের সাথে অনেকে মিলাই ফেলে। যে ভিডিওতে ভুলাগ দেখি না আমরা, যে ফিজের ভুলাগ আছে কি, আবার বিভিন্ন ধরনের কি মানে ভুলাগ আছে না, নাদির আছে বাংলাদেশি, তো বিভিন্ন কি ট্রাভেল ভুলাগ আছে। তো এরা কিন্তু ভিডিও করে করে আমাদের ভ্রমণের স্থান দেখায় থাকে, তো এগুলো কিন্তু ভুলাগ। তো বুলাগ কখন হবে, আপনি অনলাইনে যখন লেখালেখি করবেন তখন কিন্তু এটা বলা হবে বুলাগার, আর বুলাগ বলা হবে। আর বুলাগের কাজগুলো যারা করে, অর্থাৎ অনলাইনে বুলাগে যারা নিবন্ধ লেখে তাদের বলা হয় বুলাগার। ওই যে অনেক বুলাগার আছে না, আলোচিত বুলাগার, আপনারা হয়তো শুনছেন কয়েকবার যে বুলাগার হত্যা, তো এইগুলো কিন্তু আপনারা অনলাইন বা নিউজে দেখছেন। তো এরা যারা বুলাগ লেখে, এই বুলাগের কাজগুলো করে বুলাগাররা। তো অনলাইনে লেখালেখি যারা করে তারা বুলাগার। তো বিভিন্ন ধরনের লেখালেখি করে, এক একজন এক এক বিষয় নিয়ে লেখালেখি করে তার মন অনুযায়ী, যিনি পোস্ট করেন তারা বলা হয় বুলাগার। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ডব্লিউ এগুলো কি আমরা জানি না, জানি। তো বিশ্বব্যাপী তথ্য ব্যবস্থা, যেটা কি বলা হয় যে বিশ্বব্যাপী জাল ব্যবস্থা তথ্যের, প্রচুর পরিমাণে তথ্য আমরা অ্যাক্সেস করতে পারি। 1989 সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স-লি এই ডব্লিউ তৈরি করেছিলেন, এটা কিন্তু মনে রাখতে হবে, মাস্ট মনে রাখতে হবে। এইচটিটিপি এর পূর্ণরূপ কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এগুলো হচ্ছে কি এইচটিটিপিএস। এখন আমরা, আমাদের প্রথম অধ্যায় শেষ, আমরা দ্বিতীয় অধ্যায়টা দ্রুত একটা রিডিং করব এইখানে। দ্বিতীয় অধ্যায়টা আমরা এইখান থেকে দ্রুত রিডিং করব, করার পরে আমরা কিন্তু আমাদের বই থেকে শর্ট শর্ট দেখে নিব। এইটা কিন্তু এইভাবে দেখার বা ই করার না, এটা কিন্তু জাস্ট একটু মানে মেইনলি কিন্তু বই থেকে দেখতে হবে, না হলে আপনার কোনো লাভ নাই এইটা। তো আমরা বোর্ডে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখবো আর অ্যান্সার সংক্ষেপে জানা মনে রাখার চেষ্টা করব। সো প্রচুর অ্যাটেনশন নিয়ে শুরু করুন। অন্য কম্পিউটার নেটওয়ার্কে তথ্য পাঠানো হয় তাকে বলে রাউটার, এটার দরকার নেই, এখানে একটু ভুল করে এটা মেনশন করা হয়েছে। মডেম কি, এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা ট্রান্সফার করতে পারে ডিজিটাল ফর্ম বা অ্যানালগ ফর্মে। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে আসলাম। আমরা দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে এখান থেকে দ্রুত রিড করার চেষ্টা করবো। এগুলা কিন্তু মানে বোর্ডে আসছিল, তো সেইগুলা মোডেম কি আর কিভাবে কাজ করে এখন দেখব। এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা দুভাবে ট্রান্সফার হইতে পারে, একটা হচ্ছে ডিজিটাল ফর্মে আর একটা হচ্ছে অ্যানালগ ফর্মে। আপনারা তো জানেন ডিজিটাল ফর্ম কোনটা, ডিজিট ব্যবহার করে যেটা হয় সেটা হচ্ছে ডিজিটাল ফর্ম, আর অ্যানালগ ফর্ম তো কোনটা জানেনি। এখন আসি ডিজিটাল ফর্মে কিভাবে ডেটা ট্রান্সফার হয় সেটা আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়। সেটা হচ্ছে কম্পিউটারে কোনো ডেটা ট্রান্সফার করেন সেটা হচ্ছে ডিজিটাল ফর্মে ডেটা ট্রান্সফার হয়। অর্থাৎ কি, কম্পিউটার কি ব্যবহার করে সেটা হয়তো আপনারা দেখতে পারেন না, বাইনারি ব্যবহার করে না, 01 মেশিন ল্যাঙ্গুয়েজ, এটাই কিন্তু ডিজিটাল ফর্ম। সো এটা কিন্তু কম্পিউটার, যে কম্পিউটার মানে কিন্তু শুধু কম্পিউটার না, যে কোনো মোবাইল ক্যালকুলেটার সবই কিন্তু কম্পিউটার। তো এই ডিভাইসের মাধ্যমে যে সকল ডেটা ট্রান্সফার করে তা হচ্ছে ডিজিটাল ফর্মে। আর আপনি যখন টেলিফোনের মাধ্যমে কোনো কথা বা ডেটা ট্রান্সফার করেন সেটা কিন্তু অ্যানালগ ফর্ম। মানে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ভয়েসটা আপনার, ওই ভয়েসটা কিন্তু একটা অ্যানালগ ফর্ম।
তো আশা করি আপনারা অ্যানালগ সিগন্যাল ও ডিজিটাল সিগন্যাল কি বুঝতে পারছেন। তো ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কথাটা। ডিজিটাল থেকে অ্যানালগে যখন রূপান্তর করা হবে তো সেইটারে বলা হবে মডুলেশন। এই কাজটা করে থাকে মোডেম। অর্থাৎ আপনি যখন মোবাইলে একটা কথারে পাঠাবেন, মোবাইলে কথা বলবেন, এই সিগন্যালটা কিন্তু আপনার ভয়েস আকারে যাবে না বাইরে, সেটা কিন্তু মানে কম্পিউটার একটা নিজের সিগন্যালে তৈরি করে নেবে। তো সেইটারে আবার আপনার যখন অন্য মোবাইলে পৌঁছাবে, আপনার কানে আছে যে মোবাইলটা, আমি একজনের একটা কথা বললাম, সেটা অন্য কানে যখন যে পৌঁছাবে তখন কিন্তু সেটা আবার ডিজিটালের মাধ্যমে সেটা কিন্তু আবার অ্যানালগের রূপান্তর, অর্থাৎ ভয়েসের রূপান্তর হলে আমি শুনতে পারবো। তো ডিজিটালকে অ্যানালগে রূপান্তর করাই হচ্ছে মডুলেশন। ঠিক এইভাবে অ্যানালগকে ডিজিটালে তৈরি করা, অর্থাৎ আমি যখন কথা বলতেছি, কথাটা তো আর অ্যানালগে বা ভয়েস আকারে যাচ্ছে না, যাবে প্রথমে কি ডিজিটাল আকারে, আর আমি যখন শুনতে পারবো তখন শুনবো ভয়েস আকারে। তো ঠিক একইভাবে অ্যানালগ সিগন্যাল ডিজিটাল সিগন্যালে রূপান্তর হওয়ার পরকে ডিমডুলেশন বলে। আশা করি মডুলেশন আর ডিমডুলেশন বুঝতে পারছেন। এটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখেন জাস্ট। ব্রডব্যান্ড কি? তথ্য প্রযুক্তিতে ব্রডব্যান্ড, ইংরেজি ব্রডব্যান্ড হলো প্রশস্ত ব্রডব্যান্ড তথ্য আদান প্রদান, যা বহু সংকেত প্রবাহের মাধ্যমে তৈরি হয়। কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, রেডিও ওয়েভ আছে, অথবা টুইস্টেড পেয়ার কেবল এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা যায়। তো ইন্টারনেটে ব্রডব্যান্ড হলো দ্রুতগতির ইন্টারনেট সেবা, যা সর্বদা চালু এবং উচ্চ গতি সম্পন্ন। ব্রডব্যান্ড ডায়াল আপ অ্যাক্সেসের তুলনায় অধিক গতি সম্পন্ন ইন্টারনেট সেবা, সাধারণত কমপক্ষে 1 মেগাবাইট পার সেকেন্ড এমবিপিএস গতিতে তথ্য প্রবাহিত হয়, তাকে বলা হয় ব্রডব্যান্ড। তো এইটা কিন্তু মনে রাখেন, যেটা সর্বনিম্ন 1 মেগাবাইট পার সেকেন্ড এমবিপিএস গতিতে প্রবাহিত হয় সেটারে বলা হয় ব্রডব্যান্ড ইন্টারনেট। তো ব্রডব্যান্ড হলো প্রশস্ত ব্যান্ডউইথের উচ্চ মানের ডেটা ট্রান্সমিশন। এটি সহজ আকারে, এটি উচ্চ গতির ইন্টারনেট সংযোগ বা সর্বদা চালু থাকে। আর এইগুলোর আমরা নিয়ে থাকি কি সংযোগের মাধ্যম, কি ওয়াইফাই, ডিএসএল, ডিজিটাল স্যাটেলাইট লাইন, বা এর কিন্তু দুইটা মানে হয়, একটা হচ্ছে ডিজিটাল স্যাটেলাইট লিঙ্ক অথবা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন। তো এই যে আমরা ওয়াইফাই নিই বাসায়, এগুলো কিন্তু ব্রডব্যান্ড সেবা নিয়ে থাকি। ওই যে বলে না যে এমবিপিএস 5 এমবিপিএস করে দেবে, 10 এমবিপিএস করে দেবে, 20 এমবিপিএস করে দেবে, এগুলো কিন্তু ব্রডব্যান্ড সংযোগ, কারণ এগুলো কিন্তু মিনিমাম 1 এমবিপিএস পার সেকেন্ড। এখন ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে প্রতি একক সময়ে যে পরিমাণ বিট ডেটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রান্সফার করা হয়, সেই পরিমাণ বিট ডেটাকে ট্রান্সমিশন স্পিড বলা হয়, তাকে বলা হয় ব্যান্ডউইথ। অর্থাৎ প্রতি একক সময়ে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যে পরিমাণ ডেটা ট্রান্সমিট বা আদান প্রদান হয় সেটাই ব্যান্ডউইথ। তো এই ব্যান্ডউইথে এখানে যে বিটের কথা বলা হয়েছে না, এটা কিন্তু ক্ষুদ্র একক। বিট কি বলা হবে জানেন? বিপিএস। দেখেন বিট চিনবেন কিন্তু এইভাবে লেখা থাকবে, ছোট হাতের বিপিএস। তো তখন কিন্তু এটা বিট বলবেন, আর বাইট বলবেন কোনটারে? বড় হাতের বি লেখা থাকবে, এমবি, বি লেখা থাকবে বড় হাতের, ঠিক আছে, বিপিএস, তখন কিন্তু এটা বাইট। বাইট কি? 8 বিটে, টোটাল 8 বিটের এক সমষ্টি কিন্তু একটা বাইট। ওই যে আমরা বলি না মেগা বাইট আর মেগা বিট, যদি বলি মেগা বিট তাইলে কিন্তু ওইটা ছোট বুঝাবে, ঠিক আছে। আর যদি বলি বাইট কোনো কিছু রে, যদি বলি বাইট তাহলে কিন্তু সেটা বড়, আর যদি বলি বিট সেটা ছোট। অর্থাৎ 8 বিটে 1 বাইট। আর ব্যান্ডউইথের এককরে বলা হয় কি? বিপিএস। অর্থাৎ এটা কিন্তু ছোটটারে বলা হয় মেগা ব্যান্ডউইথের একক, বিপিএস, বিট পার সেকেন্ডে। দেখেন বাইট না কিন্তু এটা বিট। ডেটা কমিউনিকেশন কি? ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দুই বা ততোধিক যন্ত্রে নির্ভরযোগ্য তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে বলা হয় ডেটা কমিউনিকেশন। অর্থাৎ যোগাযোগ, ডেটার আদান প্রদানটাই বলা হয় ডেটা কমিউনিকেশন, দুই বা ততোধিক ডিভাইসের মাধ্যমে। কম্পিউটার নেটওয়ার্ক কি? কম্পিউটার নেটওয়ার্ক তো আমরা জানি, ওই যে অনলাইনের মাধ্যমে যে কাজগুলো করে থাকি বা অনলাইনে যা করে থাকি, এগুলো কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং। তো বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদান, ফাইল শেয়ারিং, রিসোর্স শেয়ার, এগুলারে কিন্তু বলা হয় কম্পিউটার নেটওয়ার্কিং। তো কেমন? তথ্য আদান প্রদান কি? আমি একজনের একটা পিডিএফ পাঠালাম, অথবা কি একজনের একটা টেক্সট পাঠালাম, এটা কিন্তু তথ্য আদান প্রদান। ফাইল শেয়ারিং, দেখা গেল আমি একটা গান পাঠালাম, ভিডিও পাঠালাম, বা একটা ডকুমেন্ট পাঠালাম, দেনি, সো সেটা কিন্তু ফাইল শেয়ারিং, সেটা জিমেইল বা যে কোনো থ্রুতে। এখন রিসোর্স শেয়ার মানে একটা সম্পদ শেয়ার করলাম, তো সেটারও কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং। রিসোর্স শেয়ার কেমন করা যায়? দেখা গেল আমি আমার মেমোরির যে ড্রাইভটা আছে, তো সেটাও কিন্তু আমি শেয়ার করতে পারি, ক্লাউড কম্পিউটিংয়ে করে না। তো এইগুলো কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং।
এসটিপির পূর্ণরূপ কি? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এসটিপি আর ইউটিপি এই দুইটা ভাগ আছে না, এসটিপি আর ইউটিপি এই দুইটার ভাগ কার আছে? টুইস্টেড পেয়ার কেবল। এখন দেখেন টুইস্টেড পেয়ার যখন বলেই ফেললাম, তো টুইস্ট মানে কি? বাঁকানো। তো যে তারগুলো বাঁকানো থাকে সেইগুলো কিন্তু টুইস্টেড পেয়ার কেবল, ঠিক আছে? তো এখানে কিন্তু টুইস্টেড পেয়ার কেবলে কিন্তু 4 জোড়া তার থাকে। এই 4 জোড়া তারে কিন্তু 2টা করে কেবল থাকে। এক জোড়া মানে কি 2টা করে কেবল থাকে। তো এটা কিন্তু টুইস্টেড পেয়ার কেবল। তো ইউটিপি যাকে কভার থাকে না, সেটা হচ্ছে আনশিল্ডেড, অর্থাৎ শিল্ড বা আবরণ থাকে না, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এসটিপি শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যে টুইস্টেড পেয়ার কেবলের আবরণ থাকে, কভার থাকে, সেটারে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এখন হটস্পট কি? হটস্পট কিন্তু আমরা জানি, ওই যে অনলাইনে দিয়ে থাকি না প্রত্যেকটা সেবা, মানে আমার ওয়াইফাই আমি একজনের দিচ্ছি, সেটা কি হটস্পট দিয়ে দিই। তো হটস্পট হলো এক ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্ট, মানে একটা প্রবেশাধিকার পয়েন্ট, যার মাধ্যমে মোবাইল, ল্যাপটপ, ট্যাব, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়ে থাকে। তো এইটা তো পড়ার কোনোই দরকার নাই, কারণ এটা আপনারা জানেন, কমন সেন্স থেকে লিখে দেবেন। ওয়্যারলেস কমিউনিকেশন কি, অর্থাৎ তারবিহীন যোগাযোগ মাধ্যম কি? জানেন তো আপনারা তারবিহীন যোগাযোগ মাধ্যম কি? তারবিহীন যোগাযোগকে বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন। এখন কি তারবিহীন যোগাযোগের মধ্যে কি আছে? এই যে আমাদের ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যে ল্যান, ম্যান, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আছে, ওয়ান আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যে যে স্যাটেলাইট যোগাযোগ, তো এইগুলো কিন্তু ওয়্যারলেসের বিহীন, তার বিহীন। এনআইসি কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তো ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের কার্ডকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা কি? নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যেই পড়ে। এটা এনআইসি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যা 2 বা ততোধিক কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার হয়। ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড মানে কি? মেঘ না? দেখেন কমন সেন্স থেকে উত্তর দিতে পারেন। ক্লাউড আর কম্পিউটিং অর্থাৎ কি? ক্লাউড, মেঘ কি? মেঘ কি একটা পানি সঞ্চয় করে রাখে না নিজের কাছে? মেঘে কিন্তু জলীয় বাষ্প সঞ্চয় থাকে। তো এই মেঘ কিন্তু একটা স্পেস দেয় আমাদের, সেটাকে একটা সুযোগ দিয়ে দেয় কি? পানিটা রাখার একটা স্পেস দিল। তো সেইটাই কিন্তু আমাদের ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি? আমাদের কিন্তু একটা মেমোরির জায়গা দেয় ফ্রি, সেটা ক্লাউড কম্পিউটিং। যেমন আমরা আমাদের জিমেইল লিখি, 15 GB যে অ্যাক্সেসটা পাই গুগল ড্রাইভে, তো সেইটা কিন্তু ক্লাউড কম্পিউটিং আমাদের। অর্থাৎ ক্লাউড কম্পিউটার ইন্টারনেট ভিত্তিক এক ধরনের সেবা, যার সাহায্যে সফটওয়্যার সুবিধা, ফাইল সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, অ্যান্টিভাইরাস সহ নানা সুবিধা প্রদান করা হয়। সো আমি কেন এত বিশ্লেষণ দিচ্ছি? তো আপনারা হয়তো ভাবতে পারেন অনেক সময় নষ্ট হচ্ছে না, এইটার মাধ্যমে আপনাদের আশা করি এই কমন সেন্সগুলো এসে গেলে আমার মনে হয় না রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন হবে দ্বিতীয়বার। মানে যারা খুব ভালো করে পড়ছেন বইটা, অথবা যারা উইক আছেন, তাদের তো আরো বেশি সুবিধা হবে। বিট সিনক্রোনাইজেশন কি? এখন সিনক্রোনাইজেশন মানে কি? সিনক্রোনাইজেশন মানে আছে বিন্যাস। এই যে সিরিয়াল আছে না, প্যারালাল আছে, শুরুতেই বলে নিছিলাম। সিনক্রোনাইজেশন মানে কি? বিন্যাস। তো এইটারও যদি মানে জানেন তাহলে আরো সুবিধা হলো। তো সিরিয়াল ডেটা ট্রান্সফার সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন ডেটার মধ্যে সমন্বয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তারে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। এখন সিরিয়ালে কেন বিট সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়, প্যারালালে কেন প্রয়োজন হয় না? মনে প্রশ্ন আসতে পারে না? প্যারালালে কেন প্রয়োজন হয় না সিন সাজানোর কারণ বলেন তো? কারণ প্যারালাল মানে কি? সবাই একসাথে যায়, একসাথে, ঠিক আছে, একসাথে। আচ্ছা, আপনার কি বাস একটার সাথে আরেকটা সাজানোর প্রয়োজন হয়? প্রয়োজন হয়? হয় না। কিন্তু ট্রেন কিন্তু একটার সাথে আরেকটা সাজানোর প্রয়োজন হয়। কারণ কি? ট্রেনের সাথে কিন্তু একসাথে অনেকগুলো বগি থাকে, ট্রেনে অনেকগুলো বগি থাকে না, এইগুলাই কিন্তু যদি বলেন তাহলে এটারে বলবেন সিরিয়াল ট্রান্সমিশন, ঠিক আছে? একসাথে দেখেন একটার পরে একজন যাচ্ছে, অর্থাৎ প্রথমে যেটা মেইন যে রুমটা, কন্ট্রোলার রুম, তারপরে বগিগুলো আছে না? কিন্তু আপনি যদি বাসের কথা বলেন, বাস কি একজন আরেকজনের উপর নির্ভর না? এরা কিন্তু একসাথেই যায়। যদি রাস্তায় স্পেস থাকে এরা কিন্তু একসাথেই যাইতে পারে, পারে না? তো এরা কিন্তু প্যারালাল। যদি 3টা বাস একসাথে যায় তাহলে বলবেন প্যারালাল। মানে একটু বোঝানোর সুবিধার্থে বললাম। তো এইভাবে কিন্তু ডেটাগুলো যাবে, ডেটার যে ইউনিটগুলো এইভাবে যাবে। আর সিরিয়ালে কিভাবে যাবে? তাহলে সিরিয়ালে একমাত্র বিট সিনক্রোনাইজেশন প্রয়োজন হয়। কারণ কি? সাজানো প্রয়োজন হয়েছে কেন বগিগুলো আঁকড়ে? কারণ কি? এরা ধারাবাহিকভাবে যাবে, আর এদের সাজানোর প্রয়োজন হয় না। কমিউনিকেশন কি? যোগাযোগ, এক পক্ষ থেকে অন্য মাধ্যমে যোগাযোগ করা, তথ্য আদান প্রদান, সবই কমিউনিকেশন। প্রোটোকল কি? প্রোটোকল কি একটা সুবিধা বা অ্যাক্সেস। ওই যে বলা হয় না, প্রধানমন্ত্রী বা ভিআইপি যারা পার্সন আছে, বা বড় বড় অফিসার যারা আছে, জেলা প্রশাসক আছে, এদের প্রোটোকল বা সুবিধা দেওয়া হয়। মানে কি? প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন যা কমিউনিকেটিং ডিভাইসগুলো মেনে চলে। যেমন হয় কি, যখন বড় বড় অফিসাররা অন্য জায়গা থেকে আসে, তারা কিন্তু সার্কিট হাউসে ডিসির সাথে দেখা করে, এটা কিন্তু একটা নিয়ম বা প্রোটোকল। এই প্রোটোকলের সাথে ওইটা যদিও খুব বেশি মেলে না, তারপরেও এটা মনে রাখার ক্ষেত্রে একটা সুবিধা হবে। চ্যানেল কি? চ্যানেলের বাংলাটা আগে আপনার জানতে হবে। চ্যানেল মানে কি? খাল রে কিন্তু আমরা চ্যানেল বা খাড়ি বা খাল বলি, চ্যানেল রে বলি না? তো চ্যানেল দিয়ে কি পানি প্রবাহ হয় না? ঠিক তেমন চ্যানেল বা মিডিয়াম, ঠিক আছে, এইগুলা দিয়ে কিন্তু কি হয় আমার?
তথ্য প্রবাহের যে লাইন বা মাধ্যম এটাই কিন্তু চ্যানেল বা মিডিয়াম বলে। সো ইংরেজির বাংলা জানলেই পসিবল। মাল্টিকাস্ট মোড, এই যে মোড, ঠিক আছে, মোডগুলো কি? মোডটা কিওয়ার্ড, এর মেইনলি মাথায় রাখবেন, ঠিক আছে। তো মোডটা মেইনলি কি নিয়ে বলে? বিতরণ নিয়ে। তো যাই হোক, তো এইখানে আমরা বিশ্লেষণ আগে এটা এক্সাম্পলটা একবার জেনে নিই। তো আচ্ছা, মোডের বিভিন্ন আছে না, সিম্পলেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, এরকম আছে না, মাল্টিকাস্ট মোড, তো বিভিন্ন ধরনের মোড আছে আর কি। মাল্টিকাস্ট মোডে কি হয় বলেন তো? মাল্টিকাস্ট মোডে হয় যে আপনার নির্দিষ্ট, দেখা গেলো আপনি একটা গ্রুপ করলেন, তাতে নির্দিষ্ট কিছু ব্যক্তির অ্যাক্সেস দিলেন, সবাই না, ঠিক আছে, পাবলিকলি সবাই অ্যাক্সেস পাইল না, তো সেটারে বলা হবে কি? মাল্টিকাস্ট মোড। এখানে হয়তো 10 জন 5 জন ছিল, বাট আপনার সাথে কথা বলতে পারতেছে এই 3 জন, তাদের 3জনটা আপনি অ্যাড করছেন। তো এটা হচ্ছে মাল্টিকাস্ট, অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যক্তি বেছে। বাট সবাই যদি ব্রডকাস্ট কখন হবে বলেন তো? ব্রডকাস্ট হবে যখন সবাই পাবে। আচ্ছা, বিটিভিতে যখন অনুষ্ঠান হয়, তখন যারা যারা বিটিভির সংযোগ পেয়েছে, আচ্ছা সবাই কি বিটিভি দেখতে পারে না? পারে, পারে, সবাই দেখতে পারে। তো এইটা হচ্ছে ব্রডকাস্ট। আর যদি মাল্টিকাস্ট বলেন, তাহলে যদি আমি নির্দিষ্ট কিছু ব্যক্তিরে নিয়ে একটা গ্রুপে অ্যাক্সেস দিই, তো সেটা মাল্টিকাস্ট মোডে যাচ্ছে আমার। ইএমআই কি? ইলেকট্রনিক ডিভাইস সমূহ ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সি চুম্বকীয় প্রভাবের কারণে, রেডিও ফ্রিকোয়েন্সির প্রভাবের কারণে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। আচ্ছা, ওইখানে কি ক্রসটক নিয়ে একটা আলোচনা করছিলাম না, যে একটা তারের সাথে আরেকটা তার যখন পাশাপাশি আসে ডিশ লাইনে, তখন প্রভাব হয়, মানে একটু ঝামেলা হয়, অ্যাটিনিয়েশন হয় বা বিশৃঙ্খলা হয়, এটা বলছিলাম না? তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটাও এরকম, মানে কি? তড়িৎ চৌম্বকীয় প্রভাব, তড়িৎ চৌম্বকীয় প্রভাব, ইএমআই, ঠিক আছে। অনাকাঙ্ক্ষিত নয়েজ, এই নয়েজটা কি বোঝেন না? যেমন ধরেন আমার যে ভিডিও, এখানে যদি পাশের শব্দ হয়, তার সেটার বলা হবে নয়েজ। তো এগুলা কিন্তু নয়েজ। তো আশা করি বুঝতে পারছেন এই যে ঝামেলাটা, এটাই কিন্তু ইএমআই, ইলেকট্রোম্যাগনেটিক ইএমআই। হ্যাঁ, যার মধ্যে দিয়ে ডেটা উচ্চতর গন্তব্য চ্যানেল, তো কতবার পড়বো আমরা। টুয়েস্টেড পেয়ার কেবল কি? মানে বারেবার বোর্ডে আসছে, সো যখন আমি এগুলো নিছি আর যখন অনলাইন থেকে এগুলো নিয়ে লিখছি অথবা আমার নোট করছি, তখন কিন্তু আমার কিছু কিছু ডবল হয়ে গেছে। ইউটিউবে কি আনটুইস্টেড শেয়ার পেয়ার কেবল, এটা শুরুতেই তো বলে দিচ্ছি যে টুইস্ট পেয়ার কেবলের মানে যেটাই শিল্ড থাকবে না বা আবরণ থাকবে না সেটাই, মানে গার্ড থাকবে না, সেটাই হচ্ছে আনশিল্ডেড। কানেক্টর কি? কানেক্টর মানে কি আপনারা জানেন না? সংযোগ। যেমন কি ইংরেজিতে কানেক্টর কি? অ্যান্ড, অর, বাট, নর, বিসাইডস, এগুলা কি আমরা কানেক্টর এইচএসসি তে পড়ছি না ইংলিশে? তো এই কানেক্টর তো তাই, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যখন সংযোগ দিয়ে দেবে, তারে বলা হবে কানেক্টর, তারের সংযোগ। তো এটা এক ধরনের ফিজিক্যাল, তো কানেক্টর হলো এমন এক ধরনের ফিজিক্যাল ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস মানে বুঝছেন, যার কিন্তু কি একটা মানে অস্তিত্ব আছে। মানে কানেক্টর বলতে কি, হয়তো আপনি 2টা তার 3টা তার, হ্যাঁ, অ্যাড করতে গেলে কি, যেমন ওই যে আমরা কি অনেক সময় মাল্টিপ্লাগ ইউজ করি না বিভিন্ন পয়েন্টে সংযোগ দিতে, তো অনেকটা ওই রকমই, ঠিক আছে। তো এটা তারের জন্য ব্যবহার হয়। কানেক্টর কোথায় ব্যবহার হয়? টুইস্টেড পেয়ার এসব কেবল আছে না, এগুলোর মধ্যে সংযোগ তৈরি করতে, মানে 2টা মনে করেন বিচ্ছিন্ন তার নিয়ে এসে আমি যদি সংযোগ করতে চাইছো, কানেক্টর ব্যবহার হয়। তো কানেক্টর হলো এমন একজন ফিজিক্যাল ইন্টারফেস, বিভিন্ন কপার মানে যে পদার্থ আছে, তামা টামা আছে, ঠিক আছে, ওইগুলা কেবল বা অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে বিভিন্ন কমিউনিকেশন ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কানেক্টর। নেটওয়ার্ক, এই তারগুলারে নেটওয়ার্ক ডিভাইসের সাথে সংযুক্ত করতে সাহায্য করে কানেক্টর। অপটিক্যাল ফাইবার কেবল তো আপনারা জানেন, অপটিক ফাইবার মানে কি? কাচের তন্তু। তো কাচের সরু তন্তু, যেখানে কি, এটার সংজ্ঞা সহজ একটা সংজ্ঞা দিয়ে রাখি আপনাদের, সেটা কি? যেখানে ইলেকট্রনিক সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যাল ব্যবহার হয়, ঠিক আছে। মানে কি ইলেকট্রনিক সিগন্যাল মানে কি বলেন তো? মানে আমরা যে অনলাইনে বা ইন্টারনেটে বা কারেন্টের সাহায্যে, সব কিন্তু বৈদ্যুতিক সাহায্যে প্রেরণ করা হয়, বৈদ্যুতিক সিগন্যালের সাহায্যে। বাট এখানে অপটিক্যাল ফাইবারে কি হয়? এখানে কিন্তু বিদ্যুৎ যায় না, এখানে কিন্তু লাইট যায়, মানে কি আলোক সংকেত যায়। এই জন্য এরা বলতেছে কাচের মধ্যে দিয়ে আলোক সংকেত যায়, এটা কিন্তু অপটিক্যাল ফাইবার বলে, ঠিক আছে। তো এইটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। তো ডেটা ট্রান্সমিটের মেথড কি? মেথড মানে কি? আমরা তো জানি পদ্ধতি, তো যে পদ্ধতিতে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সমিট হয়, এটা বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। এখন প্যারালাল ট্রান্সমিশন, ওইটা কিন্তু শুরুতেই বলেছি, ওই যে বাস আর ট্রেন যে পার্থক্যটা বলেছি, ওইটা কিন্তু প্যারালাল আর সিরিয়ালের পার্থক্য। তো প্যারালাল কি? যখন আপনি কোনো একটা লাইনে মনে করেন হলের টিকিট কিনতে গেলেন বা বাসের টিকিট কিনতে গেলেন, লাইনে দাঁড়াইলেন, তখন হয়ে যাবে এটা কি সিরিয়াল, একজনের পর একজন সিরিয়াল মেনটেন করতেছেন। আর যখন যদি বলি প্যারালাল, প্যারালাল বলতে কি কেউ কারো সিরিয়াল না, ঠিক আছে, একসাথে আপনি কাজ করতে পারতেছেন। তো সেইগুলো হচ্ছে কি একসাথেই যাইতে পারতেছেন কোনো জায়গায়, হয়তো আপনারা রিক্সায় চড়ে 2জন যাইতেছেন, মানে ফর এক্সাম্পল বললাম আর কি। তো ডেটাটাও যদি এইভাবে একসাথে যাইতে পারে 2টা, তো সেটা হয়ে যাবে কি প্যারালাল ট্রান্সমিশন। তাইলে দেখেন, কাছাকাছি ডিভাইসের মধ্যে ক্যারেক্টার সবগুলো বিট একসাথে সমান্তরাল ভাবে অর্থাৎ একই সাথে যাইতে পারে, তারে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন। সমান্তরাল বোঝেন তো? এই রেখার সমান্তরাল কিন্তু
এই রেখা, বুঝতে পারছেন? আর যদি বলি এইগুলা কি, এগুলা কিন্তু সিরিয়াল, একটার পর একটা, 1 2 3 4, এগুলা কিন্তু সিরিয়াল। তো সিম্পলেক্স কি? সিম্পলেক্স মানে কি? একমুখী। এর বাংলা কি সিম্পলেক্সের মাকে? বাংলা কি? একমুখী। সিম্পলেক্সের বাংলা একমুখী। সো একদিকে ডেটা প্রবাহকে বলে সিম্পলেক্স মোড। সিম্পলেক্স মোড কি? সিম্পলেক্স মোড হচ্ছে একমুখী যোগাযোগ, অর্থাৎ একজনই শুধু পাইবে, সেটা হচ্ছে সিম্পলেক্স মোড। অর্থাৎ আমি হয়তো শুধু পাঠাইতেই পারবো, আপনি হয়তো তার রিপ্লাই দিতে পারবেন না। তো এইটারে বলে সিম্পলেক্স মোড। তো একদিকে ডেটার প্রবাহকে বলা হয় সিম্পলেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোড কি? হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে আমি একবার কথা বলবো, সেইটার পরে আপনি একবার কথা বলার সুযোগ পাবেন, যেটা ওয়াকি টকিতে হয়ে থাকে। একজন বলে কি, একজন একটা কথা বলে, বলে বাটনে চাপ দেয়, দিলে তার কাছে চলে যায়, তারপর আরেকজন আবার কথা বলে সেটারে সেন্ড করে। তো এইভাবে সেন্ড করতে হয়। তো দুইজনই কথা বলা যায়, তবে একই সাথে না। এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড। আর ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ কোনটা? আমরা যে মোবাইলে একসাথে কথা বলি না, একই সময়ে দুই পক্ষ শুনতে পারে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। তো এটার আবার ব্যাখ্যার দরকার নেই। ইউনিকাস্ট মোড কি? একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকলে তাকে ইউনিকাস্ট মোড বলে। তো মোডের তো বিভিন্ন প্রকারভেদ আছে, এগুলো আমরা বইয়ে দেখতে পারবো, সামনে যে বইয়ের পিডিএফটা দিব ওইখানে দেখতে পারবো। অর্থাৎ একজন টু একজন, 1 by 1, যেটা মানে ট্রান্সমিশন বা ডেটা আদান প্রদান আছে, সেটার বলা হয় ইউনিকাস্ট মোড। ঠিক আছে? মানে একসাথে 10 জন নয়, যে মোবাইল ফোনে যখন কথা বলা হয় এটা কিন্তু 1 by 1ই কথা বলি আমরা। একজন প্রেরক থেকে আরেকজন প্রাপকের মধ্যে যায়, 3 জন তো একসাথে কথা বলতে পারি না আমরা। ফাইবার অপটিক কেবল কিন্তু বলছি যে কাছের শুরুতন্ত্র, আর এখানে কি ইলেকট্রিক সিগন্যাল, অর্থাৎ কি বিদ্যুৎ সংকেতের পরিবর্তে কি লাইট সিগন্যাল বা আলোক সংকেত ব্যবহার করা হয়। ঠিক আছে? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আপনারা পড়ছেন না আলোর প্রতিফলন অধ্যায়? তো সেটা ইলেকট্রনিক অন্তরক পদার্থ দিয়ে এই কাছের তন্তুর মধ্যে দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয়। তো কোর কি? কোর মানে কি? কোনো কিছু যে ভিতরের টারে বলা হয় কোর। ঠিক আছে? যদি একটা কেবল হয়, কোএক্সিয়াল কেবলের ভিতরটারে বলা হয় কোর, তার উপরে বলা হয় কিলাডিং, তার উপরের অংশটারে বলা হয় জ্যাকেট। এটা তো জানেন আপনারা। তো কোর হলো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ, যার মধ্যে আলোক সিগন্যাল সঞ্চালন করে, সবচেয়ে ভেতরের অংশ। তাহলে কি কোর কোনটা বলেন তো? কোর হচ্ছে যে কপার বা তামার তারটা ভেতর দিয়ে চলে যায় না, যার মাধ্যমে কারেন্ট চলাচল করে বা ডিশ বা আহ, তথ্য আদান প্রদান হয়, সেটাই কিন্তু কোর। মানে যে কোনো ক্ষেত্রে কিন্তু কোর ওইটারই বোঝাবে, মানে সবচেয়ে ভেতরের যে মেইন তারটা, সেটাই কোর। তো নেটওয়ার্ক ব্যাকবোন কি? ব্যাকবোনও কিন্তু এই কোরের সাথেই মিল আছে মোটামুটি। তো ব্যাকবোন হলো এমন চ্যানেল হিসাবে কেবল ব্যবহার করা, এই কেবলকে সাধারণভাবে ব্যাকবোন হিসাবে ব্যবহার করা। তো কি বাস টপোলজিতে আমরা ব্যাকবোনের কথা বলছি না, যে অনলি একজনই আছে যার মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান হয়, এখান থেকে সবাই হয়তো ভাগ করে নেয়, এটা হচ্ছে বাস টপোলজিতে এমন দেখছিলাম। তো এইটা হচ্ছে ব্যাকবোন। এইটা যদি ভেঙে যায় তাহলে সব শেষ। যেমন আমাদের মেরুদণ্ড যদি ভেঙে যায়, মেরুদণ্ডের ইংলিশ কি? ব্যাকবোন, মানে মেরুদণ্ড। সো এটা যদি ভেঙে যায় তাহলে তো আমরা চলতে পারবো না। সো এটাও তাই, নেটওয়ার্কের যেটাই মেন মানে অপরিহার্য অংশ, সেটাই ব্যাকবোন। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তো শুরুতেই বলছি, তড়িৎ চম্বকীয় যেটা সংকেত, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেন্স। মাইক্রোওয়েভ কি? ইলেকট্রোম্যাগনেটিক, দেখেন এটা সহজ একটা উপায় আছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে 3 কিলোহার্জ থেকে, দেখেন এই কথাটা কিন্তু ভুলবেন না, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড, এই তিনটার সঙ্গে আপনারা দিতে পারবেন একটা কথা মনে রাখার মাধ্যমে, সেটা কি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 3 মেগাহার্জ থেকে 3 গিগাহার্জ। এটা দেখেন, এটা মনে রাখা সহজ আছে, এটা 300 আছে, এখানেও 300 আছে। ঠিক আছে? তো 300 মেগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ড মাইক্রোওয়েভ। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি? কোনো প্রকার তার ব্যবহার না করে একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান যোগাযোগ করার পদ্ধতি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ব্লুটুথ কি? আচ্ছা, ব্লুটুথ তো প্রত্যেকেই জানি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কেরই একটা অংশ, এটা প্যানেরই একটা অংশ। তো ব্লুটুথ হচ্ছে কি IEEE 802.15 বলা হয়, এটার যে কোড আছে। তো ব্লুটুথ হলো স্বল্প দূরত্বে 10 মিটারের কাছাকাছি, অর্থাৎ দেখেন এক রুম থেকে সর্বোচ্চ গেলে আর এক রুমেও কিন্তু যায় না, এক রুমের মধ্যে মোটামুটি থাকতে হয়। আর ওয়াল ভেদ করার ক্ষমতাও খুবই স্বল্প, অনেক সময় পারেই না। সো মোটামুটি এই কাছাকাছি 10 মিটার দূরত্বের মধ্যে যেটা, সেটা হচ্ছে ব্লুটুথ। ওয়াইফাই কি? ওয়াইফাই হলো জনপ্রিয় ওয়্যারলেস নেটওয়ার্কিং, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট সংযোগ বেতার করে থাকে। আর এটা কি ল্যানের মধ্যে আসে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? তো এটা কিন্তু মোটামুটি কাছাকাছি একটা দূরত্বও যাইতে পারে, শুধু যে কাছাকাছি হবে না, একটু দূরত্বও যাইতে পারে। দেখেন এক বাসার নেট নিয়ে অন্যরাও চালাইতে পারে না। তো ওয়াইফাই হচ্ছে ওইটা ওয়্যারলেস ফিডিলিটি। আর এটা মনে রাখতে হবে, ওয়্যারলেস ফিডিলিটি এটার পূর্ণরূপ। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কি? ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে যেখান থেকে মনে করেন অ্যাক্সেস পাবে বা কানেকশন পাবে, সেটাই হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট। যেমন হটস্পট একটা কি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ছিল না আমাদের। আর 4G কি? 4th জেনারেশন, 4G। তো 4G কি আমরা ব্যবহার করে থাকি মানে জেনারেশন বা ডেভেলপমেন্ট বুঝাইতে। যেমন আমাদের ফার্স্ট জেনারেশনের মোবাইলে কি হতো, রেডিও সিগন্যাল ব্যবহার হতো। আর সেকেন্ড জেনারেশনের ফোনে কি দেখা গেল, কি প্রথমে লেখা আসলো, ইলেকট্রনিক সিগন্যালের ব্যবহার আমরা করতে পারলাম। তো এই জন্য দেখেন প্রতিটা ধাপে ধাপে কিন্তু ডেভেলপ হয়। আর থার্ড জেনারেশনে এসে দেখা গেল কি
আমরা ব্রাউজিং করতে পারতেছি ভালোভাবে। সেকেন্ড জেনারেশন ব্রাউজিং করা যায় তো খুব সামান্য, বাট থার্ড জেনারেশন দেখা গেল ব্রাউজিং করতে পারতেছি, ভিডিও কলিং করতে পারতেছি। তো এই যে থার্ড জেনারেশন। আর ফোর্থ জেনারেশন দেখা গেল লাইভ টেলিকাস্ট করা সম্ভব হচ্ছে। তো এইগুলা কি জেনারেশন বাই জেনারেশন কি ডেভেলপ হয়েছে না? এফটিপি ছিল, এফডিটিএ, তো এসডিএমএ, এরকম ভাগ ভাগ ছিল না? তো এই যে চেঞ্জ হয়েছে, তো চেঞ্জ গুলো আর কি ডেভেলপমেন্ট, মানে ফোর্থ জেনারেশন। এখনকে জেনারেশনটা কি বলা হয় আমাদের? জেনারেশন ডেভেলপমেন্ট হয়েছে না তাই? তো কম্পিউটার নেটওয়ার্ক এটা তো পড়ছি, মানে রিসার্চ শেয়ার করা, আদান প্রদান তথ্য। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট কি? হার্ডওয়্যার নেটওয়ার্কে যেটা যুক্ত করে, যেটি তারযুক্ত নেটওয়ার্কে শুধুমাত্র ডিভাইসটির নেটওয়ার্ক কানেকশনের সাথে তারবিহীন বা ওয়্যারলেস সুবিধা সম্পন্ন ডিভাইসকে যুক্ত করে। যেমনটা ওই যে হাব হাব আছে না, হাব সুইচ হটস্পট, তো এগুলোর মোটামুটি আসে। তো মেনলি হাব হাব সুইচ এগুলারই নেবেন। এটা কিন্তু ভুল আছে, হটস্পট না এটা। এটা হচ্ছে সেই মানে কি পিএএন, ঠিক আছে, বা ব্লুটুথের যে সংখ্যা সেটা একটু মার্জ হয়ে গেছে, এটা দরকার নেই, এটা আমরা পড়ছি কয়েকবার। হটস্পটও তো পড়ছি, অ্যাক্সেসেবল ওয়্যারলেস নেটওয়ার্ক যার মাধ্যমে খুব সহজে ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। নেটওয়ার্ক ইন্টারফেস করে একটা নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাস একটি ভবনের একই তলায় অবস্থিত অথবা একই ভবনের কাছাকাছি ফ্লোরের কম্পিউটারগুলোর মধ্যে অবস্থিত নেটওয়ার্ক ব্যবস্থাকে বলা হয় ল্যান। ম্যান কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। জিগবি কি তো আমরা জানি, এটা দেখেন IEEE 802.15.4, 802.15.4, এটা মনে রাখতে হবে। ভিত্তিক একটা আদর্শ মানের প্রযুক্তি যা কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাইসের মধ্য দিয়ে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্যান তৈরিতে সাহায্য করে। তাহলে জিগবি কি হচ্ছে? কম বিদ্যুৎ শক্তির বেতার ডিভাইসগুলোর মধ্যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করে থাকে জিগবি। আর এটার সংকেতটা মনে রাখতে হবে 802.15.4 প্রোটোকল। এটার বলা হয় কি? প্রোটোকল বলা হয়। এগুলোকে প্রোটোকল বলা হয়। মোবাইল কমিউনিকেশন কি? একাধিক চলনশীল ডিভাইসের মধ্যে একটি চলনশীল অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা তথ্য আদান প্রদানের বলা হয় মোবাইল কমিউনিকেশন। সেল কি? সেল ওইটাই কোনো বড় শহরে বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত স্থাপিত নেটওয়ার্কে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তো সেল কি? এগুলারই আমরা সব কিন্তু পেয়ে যাবো একই সাথে। এটা অতটা ইম্পর্টেন্ট না, এটা বাদ দিয়ে রাখতে পারেন। এটা বাদ দিয়ে রাখতে পারেন। তো এই সেলটা কেমন হইতে পারে? সেল অনেক, সেল মানে কি? ওই যে আমরা কোর্স জানি না, সেল মানে কোর্স। তো আমরা যখন মোবাইলে কোনো বড় বড় টাওয়ার থাকে, এইগুলাতে হেল্পিং হ্যান্ড হিসাবে কারা কাজ করে? টাওয়ার গুলা কাজ করে না? এগুলো কিন্তু সেলফোনের নেটওয়ার্ক হিসাবে কাজ করে। তো এইগুলারও কিন্তু সেল হিসাবে আমরা নিতে পারি। তো ওয়ান কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এটা তো জানি আমরা, বিশ্বব্যাপী যে ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সেটাই হচ্ছে এনআইসি। তো পড়লামই, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। হাব কি? এটা তো আমরা জানি। হাব কি? মনে করেন আপনার একটা কম্পিউটারে তো পোর্ট, ইউএসবি পোর্ট হয়তো একটা আছে, আপনার ল্যাপটপে বিশেষ করে এরকম পোর্ট কম থাকে, কম দামি ল্যাপটপে কম পোর্ট থাকে। শুধু কম দামি না, অনেক দামি ল্যাপটপেও দেখা যায় পোর্ট কম থাকে, কিন্তু আপনার দেখা যাচ্ছে দুইটা ডিভাইস অ্যাড করা দরকার। তখন আপনি কি করবেন? তখন একটা হাব নামক একটা ডিভাইস নিয়ে আসবেন। এটা তো হাব একটা মাল্টিপ্লাগের মতো কাজ করে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো ইউএসবি কেবল রাখতে পারবেন, এটা হচ্ছে হাব। তো সেল সিগন্যাল এনকোডিং কি? এটা লাগবে না, এটা বাদ দিতে পারেন। এটা এনকোডিংও লাগবে না। এই যে এনকোডিং বা কোডিং এর যে ব্যাপারগুলো, এইগুলা কিন্তু আপনার 3 অধ্যায় থেকে পড়লেই হবে। এনকোডার ডিকোডার পড়লেই হবে 3 অধ্যায় থেকে। সুইচ কি? সুইচও কিন্তু ওই সেম তাই, হাবের মতো, ঠিক আছে? শুধু কি সুইচের একটু সুবিধা বেশি, ঠিক আছে? হাবে তো মনে করেন এক গাদা পোর্ট থাকে, কিন্তু কিছু সুবিধা থাকে না। কিন্তু সুইচে কি, হাবে কি হয়, সবগুলো ডিভাইসেই যায়, কোনো কি নিয়ন্ত্রণ করা যায় না। বাট সুইচে কি নিয়ন্ত্রণ করে, যদি আমি চাই শুধু এই ডিভাইসে তথ্য পাঠাবো, তাহলে আমি শুধু এই ডিভাইসে তথ্য পাঠাইতে পারি। এটা হচ্ছে সুইচের বৈশিষ্ট্য। হাব আর সুইচ মোটামুটি একই রকম। তো জিএসএম হলো মোবাইল টেলিফোনি সিস্টেম। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড হচ্ছে জিএসএম, এটা মনে রাখবেন। আর জিপিএস মানে কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জাস্ট এটা মনে রাখলে হবে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। রোমিং কি? আচ্ছা, রোম মানে কি? ঘুরে বেড়ানো না? রোম মানে ঘুরে বেড়ানো। তো এই যে রোমিং কি, মনে করেন আমি একটা মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি হয়তো বাংলাদেশ থেকে আহ, হয়তো আমার এক জেলা থেকে অন্য জেলায় ঘুরে বেড়াচ্ছি। সো এই যে এক জেলা থেকে অন্য জেলা, এটা কি রোমিং এর মাধ্যমে পসিবল হচ্ছে? আমি যে সব জেলা থেকে কথা বলতে পারতেছি, এটা কিন্তু রোমিং সুবিধা আমার। তো সেটির কাভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে বলে রোমিং। তো 3G কি? তৃতীয় প্রজন্মের 3G, থার্ড জেনারেশন, তৃতীয় প্রজন্মের। আমরা তো জানি। তো এগুলো কিন্তু আমরা পিডিএফে পড়ে নিব, মানে এগুলো কিন্তু সংক্ষেপে পড়ে কোনো লাভ নাই। সুইচ কি? সুইচ কি হবে? বহু পোর্ট বিশিষ্ট নেটওয়ার্ক, অর্থাৎ একটা মাল্টিপ্লাগের মতো অনেকগুলো তার পোর্ট থাকে। তো সার্ভার, ওয়ার্ক স্টেশন, বিভিন্ন পেরিফেরাল ডিভাইস সংযুক্ত থাকে, এটা হচ্ছে সুইচ।
আর নির্দিষ্ট ডিভাইসে পাঠানো যায় এটা। আর রাউটার কি? রাউটিং। তো রাউটিং এর মধ্যে দেখেন রাউটারের সংজ্ঞা রয়েছে। রাউটার আসছে কথা থেকে, রুট শব্দ থেকে, ঠিক আছে? রুট মানে কি? একটা পথ তৈরি করে দেওয়া, ঠিক আছে? তো রাউটার কি তৈরি করে? যে আমরা যে ওয়াইফাই গুলা নিই, রাউটার কি আমার একটা পথ তৈরি করে দেয় না, যে কোন রুম থেকে কোন রুমে ইন্টারনেট যাচ্ছে, তো এগুলো সুযোগ তৈরি করে দেয়। এটা হচ্ছে রাউটার। এটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের অন্যতম একটা ইম্পর্টেন্ট ডিভাইস। তো রাউটারের কিন্তু একটু একটু বুদ্ধিমান ডিভাইস বলা যায় রাউটার। রাউটার ইজ এ বুদ্ধিমান ডিভাইস কেন? কানেক্টিভ লজিক্যাল আর ফিজিক্যাল অ্যাড্রেস দুই বা ততোধিক নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা আদান প্রদানের ব্যবস্থা করে দেয়। এই জন্য এর বলা হয়, দেখেন, লজিক্যাল আর ফিজিক্যাল অর্থাৎ যৌক্তিক আর শারীরিক অ্যাড্রেস ব্যবহার করে দুই বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টের মধ্যে ডেটা আদান প্রদানের ব্যবস্থা তৈরি করে দেয়। তো এটাই হচ্ছে কি রাউটার। তো রাউটার আমরা কি করতে পারি? রাউটার আমরা হয়তো ডাইরেক্ট নেটওয়ার্কের মাধ্যমেও চালাইতে পারি অথবা কেবল দিয়েও চালাইতে পারি। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। এখন আমরা তৃতীয় অধ্যায়তে চলে আসি। তো তৃতীয় অধ্যায়তে এসে দেখবো যে কি কি আসছিল করছেন, এগুলো কিন্তু সব বোর্ড করছেন। জাস্ট আমি বোর্ড করছেন গুলারে এখানে রাখছি। তো সংখ্যা পদ্ধতি, সংখ্যা চিহ্ন প্রতীক প্রকাশের মাধ্যমকে সংখ্যা পদ্ধতি, এটা দুই প্রকার, পজিশনাল আর নন পজিশনাল। আচ্ছা, আপনারা তো পজিশনাল জানেন। এই যে আমি যদি এটা 100 লিখি, ঠিক আছে, যদি 100 লিখি তাহলে কিন্তু এটা পজিশনাল। বাট আমি যদি এটা মিশরীয় ভাষায়, দেখবেন পাখি ছিল, মিশরীয় ভাষায় কি পাখি দিয়ে কিছু বোঝানো হয়তো, সাপ দিয়ে আলাদা জিনিস বোঝানো হয়তো, এমন ছিল না। তো এটা কিন্তু পজিশনাল না। এখন দেখেন 100, তাই না? এটা 100। আবার সেম সংখ্যায় আমি লিখবো 01, লিখলে কি এটা হয়ে যাচ্ছে দেখেন 1। আবার সেম সংখ্যায় যদি আমি লিখি 10, তাহলে এটা হয়ে যাচ্ছে কি 10। তাহলে কি পজিশন চেঞ্জ করার কারণে চেঞ্জ হচ্ছে, তাই এটাই বলে পজিশনাল সংখ্যা আর এর বলে নন পজিশনাল সংখ্যা। মায়ান, হায়ারোগ্লিফিক, মিশরীয়, রোমান, এগুলা কি নন পজিশনাল। আর পজিশনাল কি? এই যে আমরা যেগুলো ব্যবহার করে থাকি, ঠিক আছে, এগুলো হচ্ছে পজিশনাল। তো সব থেকে সহজে কিন্তু বলে দিচ্ছে, আর ব্যাখ্যায় আমরা যাবো না। তো এইভাবে বানাই লিখবেন, যত বেশি বানাই লিখবেন তত সহজে মার্ক পাবেন। আইসিটি আমি মনে করি ওয়ান অফ দ্য সব থেকে যদি সহজ সাবজেক্ট বলা যায় আইসিটি। তো পজিশনাল স্থানিক সংখ্যা কি? তো পজিশনাল সংখ্যার উদাহরণ কি? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলাই কিন্তু পজিশনাল সংখ্যা। আর নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা কি? যে সংখ্যা পদ্ধতি নিজস্ব স্থানীয় মান নেই তাকে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা বলা হয়। যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক, মায়ান, মিশরীয়, ঠিক আছে, রোমান, তো সবগুলো একরকম। মায়ান বলতে কি? মায়া সভ্যতা ছিল যেগুলা, ঠিক আছে। হায়ারোগ্লিফিক কি? মিশরীয় যেটা, ওইটা কিন্তু হায়ারোগ্লিফিক। তো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি? আচ্ছা, বেস বা ভিত্তি কিন্তু সবকিছু, তাই না? বেসে বোঝা যায় যে সংখ্যার ভিতরে কয়টা সংখ্যা আছে। এখানে দেখেন 2, এর ভিতরে ব্র্যাকেটের মধ্যে কয়টা সংখ্যা আছে এটা বোঝা যায় বেস বা ভিত্তির মাধ্যমে। এখন দেখেন 10 আর 2 আছে, এটার মানে কি? এই 2 নির্দেশ করতেছে এটা বাইনারিতে আছে। আবার 10 যদি 8 থাকে তাহলে বোঝাবে অক্টালে আছে। আবার 10 যদি 16 থাকে তাহলে বোঝাবে হেক্সাডেসিমালে আছে। আবার 10 যদি শুধু থাকে তাহলে বোঝাবে এটা দশমিকে আছে। বাট এখানে 2 আছে, মানে কি এর মধ্যে সর্বোচ্চ দুইটা সংখ্যা আনা যাবে, ঠিক আছে। এর মধ্যে দুইটা সংখ্যা নিয়েই কাজ করা হবে। দুইটা সংখ্যা আনা যাবে না, এখানে দুইটা সংখ্যা নিয়েই কাজ করা হবে, অর্থাৎ কি 0 আর 1 নিয়েই কাজ করা হবে। আর 10-এ 8 আছে বেস, তাহলে কি আছে? 8টা সংখ্যা নিয়ে, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা সংখ্যা নিয়ে কাজ করা যাবে। আর এখানে 16 আছে, তাহলে 0 থেকে 9 দশমিকে যেটা ব্যবহার হয়, প্লাস এ থেকে এফ পর্যন্ত, ঠিক আছে। এই 6টা আর এই 10টা নিয়ে কাজ করা যাবে, মোট 16টা সংখ্যা নিয়ে কাজ করা যাবে। তো বেস বা ভিত্তি কি বোঝায়? যে মোট কয়টা অঙ্কটিতে মোট কয়টা সংখ্যা আছে সেটাকে বলা হয় বেস বা ভিত্তি। আর বেস বা ভিত্তি দিয়েই আমরা বুঝতে পারি যে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, সেটা কি বাইনারি নাকি অক্টাল নাকি হেক্সাডেসিমাল নাকি, ব্যাস এইটাই আমরা বলতে পারি। আর চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার কি? তো সামনে যে প্লাস যে চিহ্নযুক্ত সংখ্যাগুলো থাকে এগুলোর বলা হয় চিহ্নযুক্ত বা সাইন নাম্বার। কোড কি? যে প্রক্রিয়ার মাধ্যমে সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক, সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে বলা হয় কোড। যেমন কি বাইনারি কোড আছে না আমাদের, বিসিডি কোড আছে, ইউনিকোড আছে, আলফা নিউমেরিক কোড আছে, আস্কি কোড আছে, তো বিভিন্ন ধরনের কোড আছে। বিসিডি কোড কি? বাইনারি কোডেড ডেসিমাল। বিসিডি মানে কি? বাইনারি কোডেড ডেসিমাল। বাইনারি কোডেড ডেসিমাল দশমিক সংখ্যা সমতুল্য অঙ্ক দ্বারা প্রকাশ বিসিডি বলা হয়। আলফা নিউমেরিক কোড কি? অক্ষর, চিহ্ন, সংখ্যা ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে, এটা জাস্ট মনে রাখেন, খুব সহজ, অক্ষর, চিহ্ন, সংখ্যা, তো এইগুলার জন্য ব্যবহৃত কোডকে বলা হয় আলফা নিউমেরিক কোড। আস্কি কোড কি? আস্কি কোড হলো প্রচলিত 7 বিট কোড, যার বাম দিকের 8টি
3টি বিটকে বলা হয় জোন বিট, আর ডাইন দিকে 4টারে বলা হয় মোট সংখ্যাসূচক বিট। মোট আছে 7টা বিট। তো তার বাম দিকে 3টারে বলা হবে জোন, আর ডাইন দিকে 4টারে বলা হবে সংখ্যাসূচক বিট। এরা বলা হয় আস্কি কোড। র্যাডিক্স পয়েন্ট কি? ওই যে দশমিকের পরের যে পয়েন্ট, দশমিক যে পয়েন্টটা ব্যবহার করি না আমরা বাইনারিতে, এগুলো আছে র্যাডিক্স পয়েন্ট। যে কোনো ভগ্নাংশ সংখ্যার, পূর্ণাংশ ভগ্নাংশের মাঝে যে দশমিক বিন্দু ব্যবহার করা হয় তারে বলা হবে কি? র্যাডিক্স পয়েন্ট বলা হয়ে থাকে। তো র্যাডিক্স পয়েন্টটা কেমন? যেমন দেখা গেল 100.00। তো এর মাঝে যে দশমিক যে চিহ্নটা ব্যবহার করছি, এটাই কি আমার দশমিক বা র্যাডিক্স পয়েন্ট। দুইয়ের পরিপূরক কি? ওই যে একের পরিপূরক। তো একের পরিপূরক কি এটা তো আমরা সহজে জানি। দেখেন এখানে যদি 100 থাকে তাহলে এর একের পরিপূরক করবো কি? উল্টাই দিলে যেটা হয় সেটাই একের পরিপূরক। 0 0। দেখেন উল্টাই দেওয়া মানে কি? এখানে যদি 100 থাকে, ঠিক আছে, এটা মুছে ফেলি, মানে এটা মুছে ফেলতে হবে, না তো বোঝানো পসিবল না। এখানে যদি 100 থাকে, ঠিক আছে, তো এইটার আমরা একের পরিপূরক করব কিভাবে? একের জায়গায় 0 লিখবো, 0 জায়গায় 1 লিখবো। তো এইটা হচ্ছে একের পরিপূরক। আর এই দুইয়ের পরিপূরকটা কেমন হবে? এইটারই, এইটার সাথে যদি এবার 1 যোগ করি, ঠিক আছে, এটারে বাদ দিয়ে দেন, এবার এটার সাথে যদি 1 যোগ করি তাইলে হয়ে যাবে এটা দুইয়ের পরিপূরক। বাইনারি পদ্ধতি, এর সাথে যদি 1 যোগ করি, একে একে 0, হাতে থাকে 1, ওয়ানে ওয়ানে 0, 1, 100। তো এইটা আছে কি আবার দুইয়ের পরিপূরক, ঠিক আছে। একের পরিপূরক আর দুইয়ের পরিপূরক তো দেখলেন, তাইলে ক্যারিটা যোগ করলে এটা হলো। তো এটা একের পরিপূরক রে, অর্থাৎ কোনো কিছুর উল্টায় লিখারে বলে পরিপূরক, আর সেইটারে সাথে এক যোগ করারে বলে আবার দুইয়ের পরিপূরক করা। তো একের পরিপূরকের সাথে এক যোগ করলে যা পাওয়া যায় তাই দুইয়ের পরিপূরক। নিগেশন কি এটা কিন্তু আমরা জানি না, একবার জাস্ট জেনে নি প্লেইন। নিগেশন হচ্ছে বিপরীতকরণ বা ধনাত্মক কোনো সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় কিংবা কোনো ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাই হচ্ছে নিগেশন, ঠিক আছে। অর্থাৎ বিপরীতকরণ করারই। অর্থাৎ নিগোসিয়েশনের মাধ্যমে কি করা হয় দেখেন না, আলাপ আলোচনার করার মাধ্যমে কি প্রত্যেকেই নিজের যে স্বার্থরে রক্ষা করতে চায়, এর বলে নিগোসিয়েশন। তো এটা হচ্ছে কি বিপরীতকরণ করা। অঙ্ক কি? সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে অঙ্ক। প্যারিটি বিট কি? অতিরিক্ত যে বিট তাই বলা হয় প্যারিটি বিট। অর্থাৎ যেটারে আমরা কি মানে গণনায় আনি না, যেমন 8টার উপরে গেলে তো সেটারে আমরা গণনায় আনি না। ওই যে একের পরিপূরক দুইয়ের পরিপূরক যখন করবো তখন দেখবেন আমরা 8টা সংখ্যা নিয়ে কাজ করি। তো বাইনারি ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে ডিভাইসে করার জন্য অতিরিক্ত যে বিট ব্যবহার করা হয় তাকে বলা হয় প্যারিটি বিট। এখন এই প্যারিটি বিটের সহজ একটা উদাহরণ কি? এই প্যারিটি বিট কিন্তু সিগন্যাল প্রদান করে যে 8টা বিট হয়ে গেছে এখানে। তো এইটার যে সিগন্যাল, এটা কিন্তু প্যারিটি বিট। তো প্যারিটি বিট কি এক স্থান অন্য স্থানে বা ডিভাইস সঠিকভাবে পাঠানোর জন্য যে বিট। স্থানীয় মান কি? স্থানীয় মান তো জানেন, ওই যে একক দশক শতক, এখানে একক স্থানীয় মান 0, দশক স্থানে 0 মানে কি 0। আর এই এটা কি এক মানে কি 100, তাইলে শতক স্থানীয়, ঠিক আছে। অবস্থান অনুযায়ী তার বলা স্থানীয় মান, সংখ্যাটি যে অঙ্কটি প্রতীকের অবস্থান স্থানীয়। বিট কি জানেন তো, 0 বা 1 রে বলা হয় বিট, ঠিক আছে। তো ওই যে শুরুতে কিন্তু বিট পড়াইছিলাম আমরা, বিট আর বাইট পড়াইছিলাম না, বিট আর বাইট। তো সব কিন্তু 0 বা 1 কে বলা হয় বিট, ক্ষুদ্রতম একক। বাইট কি? 8 বিটের সমষ্টিরে বলা হয় বাইট, শুরুতেই পড়াইছি। আস্কি কোড কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, 7 বিট কোড অথবা 8 বিট কোড হিসাবে এটা পরিচিত। যা 2 দি পাওয়ার 7 বা 128টি বা 256টি প্রতীক ডিজিট জ্যোতিচিহ্নকে অদ্বিতীয়ভাবে। 2 দি পাওয়ার 7 মানে কি 128, ঠিক আছে। আর 2 দি পাওয়ার 8 মানে কি 256, ঠিক আছে। এটা একটু মেনশন করে দিতে হয়, বইয়ে দেখবেন এইভাবে আছে। কাউন্টার কি? কাউন্ট মানে কি গণনা করা, তো এটাও তাই। একটা কাউন্টার একটা বিশেষ প্রকার সিকোয়েন্সিয়াল ইন্টিগ্রেটেড সার্কিট, এতে প্রদত্ত কুলাক পালসের সংখ্যা গণনা করতে পারে। কুলাক পালসের সংখ্যা গণনা করতে পারে, ঠিক আছে। সার্কিটের মধ্যে যে কুলাক পালস থাকে তার সংখ্যা গণনা করতে পারে, যে কয়বার পালস হলো। আমাদের যে কি নাড়ির স্পন্দন আছে না, দেখবেন ঢপ ঢপ করে হাতে একটা শব্দ হয়, তো বিট কম্পন, এটা হচ্ছে কাউন্ট মানে পালস। তো এই কুলাক পালস গণনা করতে পারে কাউন্টার। ইলেকট্রনিক মিডিয়ায় যেটা থাকে তাই বলে কুলাক পালস। চিহ্নযুক্ত সংখ্যা তো জানেন, ধনাত্মক ঋণাত্মক মানে কি প্লাস আর মাইনাস। অ্যাডার কি? এমন একটি সমন্বয় সমবায় বন্টন বা বাইনারি যোগের কাজ করে থাকে অ্যাডার। হাফ অ্যাডার আর ফুল অ্যাডার আছে না, মানে দুইটা বিট যোগ করার সাথে কি যোগফল ও হাতে থাকা সংখ্যা ক্যারি যোগ করতে পারে, তার বলা হয় হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার কি? 3টি বিট যোগ করার পাশে কি যোগফল হাতের সাথে থাকা সংখ্যা ক্যারি বের করতে পারে, এগুলা কি ফুল অ্যাডার। তো রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে আহ, একটা বর্তনী একগুচ্ছ ফিলিপ ফুলাপের সম্বন্ধে এক প্রকার মেমোরি ডিভাইস, যা কতগুলো বিট ধারণে সক্ষম। রেজিস্টার বইয়ে কি হয় দেখেন না, যে একটা রেজিস্টার বইয়ে কি সব অনেকের কি নাম বা তথ্য ধারণ করতে পারে, এটাও তাই।
কতগুলো বিটরে ধারণে সক্ষম। একটা ফিলিপ পুল আপ, এই রেজিস্টার কি অনেকগুলো ফিলিপ পুল আপের সমন্বয়ে গঠিত। এই ফিলিপ পুল আপ যা একটি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে। এন বিট রেজিস্টারে এন বিট সংখ্যক ফিলিপ পুল আপ থাকে। এন বিট বাইনারি তথ্য সংরক্ষণ করতে পারে। রেজিস্টার কয়েক প্রকারের হয়ে থাকে, এগুলো এত লাগে না। কয় প্রকারের হয়ে থাকে এটা লাগে না। ফিলিপ পুল আপ রেজিস্টার খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য আর 1 আর 2 এর জন্য।